দেখো কোশ্চেনটা ছিল হচ্ছে SnF4 SnI4 SnBr4 SnCl4। এখানে তোমার ইয়েটা দেওয়া ছিল, তোমার মেল্টিং পয়েন্টটা সেটা হচ্ছে মেল্টিং পয়েন্টে যেটা দেওয়া ছিল এটা হচ্ছে এই অর্ডারে। এটা এক্সপ্লেন করতে বলা হয়েছিল। কেউ কি আহ, ঠিকঠাক করে মানে পেরেছো, মানে খুঁজেছিলে? হুম। আমি একটা স্যার লিখেছি। এখানে ওই SnI4 আর SnBr4 ওটা কোভ্যালেন্সি দিয়ে, আর SnF4 আর SnCl4 এই দুটো পলিমারাইজেশন দিয়ে করতে হবে। SnCl4 কে কেন জুড়লে? তাহলে SnCl4 জুড়লে তো তার মেল্টিং পয়েন্ট বেশি হওয়ার কথা। SnCl4 যদি পলিমারাইজ করে তাহলে তো তার মেল্টিং পয়েন্ট হাই হওয়ার কথা, কিন্তু সে তো সবচেয়ে লিস্ট। হ্যাঁ এখানে স্যার। SnF4 আর I4 এর মধ্যে ওই আয়নিক এইটা দিয়ে না করেছিলাম। না না, এরা সবাই হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড, বুঝলে? এখানে কোনো ফ্যাজান্স রুল অ্যাপ্লিকেবল হবে না। আমরা আগের কোশ্চেন আর একটা AlF3 দিয়ে করলাম না আগের দিন, AlF3 AlCl3 AlBr3, এগুলো করলাম তো, ঠিক আছে? আগের দিন করলাম না? হুম। সেটা কি হ্যাঁ হ্যাঁ। মলিকুলার ওয়েট দিয়ে করতে বলছি। হবে? এক্স্যাক্টলি, এখানে যখনই কোভালেন্ট কম্পাউন্ড হবে তখন মলিকুলার, দেখো এগুলো সবই কোভালেন্ট কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা এই কম্পাউন্ডটা SnF4 এ পলিমারাইজ করে, এ পলিমার ফর্ম করে, আর এরা কেউ পলিমার ফর্ম করে না। এবার এখানে একটা বিগ কোশ্চেন থেকে যাচ্ছে বা কনফিউশন থেকে যাচ্ছে যে আমি তাহলে কোশ্চেন দিলে কি করে বুঝবো যে কে পলিমারাইজ করে আর কে করে না, তাই না? এরকম ডাউট থেকে যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কে পলিমার হ্যাঁ স্যার। হ্যাঁ করে আর কে করে না কি করে বুঝবো? এখন ব্যাপার হচ্ছে এই জিনিসটা নিয়ে আমি কাটাছেড়া করতে চাইছি না এক্ষুনি, কারণ এই জিনিসটার উপরে আমাদের প্রায় 5-6টা ক্লাস নিতে হবে, মানে ব্যাক বন্ডিং এবং ব্রিজ বন্ডিং এর উপরে। সেটা হচ্ছে গ্রুপ কেমিস্ট্রিতে এর পরের সেমিস্টারে। হ্যাঁ, যেটা গ্রুপ কেমিস্ট্রি তোমাদের আছে সেখানে আমরা এটা আলোচনা করব। এবার সেখানে আমরা ডিটেলসে সেই জিনিসগুলো বুঝবো। তাহলে ওই 5-6টা ক্লাসে জিস্ট হয় না, তাহলে ওই জিস্ট করে এখানে বলার কোনো উপায় নেই। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুটো কোশ্চেন AlF3, যে এল অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইড আর টিনের যে টেট্রাহ্যালাইড গুলো আছে, এই দুটো কোশ্চেনই তোমার মাত্র আসে, মানে মেল্টিং পয়েন্ট আসেনি, মানে আসতে পারে আর কি, এছাড়া আর কোনো একটা দরকার নেই। তো এই ক্ষেত্রে এই দুটো কোশ্চেনের ক্ষেত্রে শুধু মনে রাখো যে SnF4 এর ক্ষেত্রে মানে টিনের হ্যালাইডের ক্ষেত্রে SnF4 পলিমারাইজ করে আপনার বাকি। ভয়েসটা একটু ব্রেক করছে স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তাহলে SnF4টা হচ্ছে পলিমারাইজ করে, আর ওদিকে হ্যাঁ AlF3 আর AlCl3 পলিমারাইজ করে, আর বাকি কেউ করে না। মনে রাখতে পারবে? AlF3 AlCl3 পলিমারাইজ করে, আর এখানে SnF4 অনলি পলিমারাইজ করে, বাকিগুলো পলিমারাইজ করে না। তাহলে এখানে আমরা এই দুটো জিনিস, শুধু এই দুটো কোশ্চেনের জন্য মনে রাখো, এইগুলোর যে এক্সপ্লানেশন, এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। এগুলো আমরা পরের সেমিস্টারে থিওরিটিক্যালি পড়বো খুব সুন্দর করে, তখন দেখবে জিনিসগুলো পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে পলিমার এইটা তৈরি করে, আর এরা হচ্ছে কোনো পলিমার তৈরি করে না। তাহলে এরা যদি পলিমার না তৈরি করে তাহলে এরা কি করবে? নর্মাল ইন্ডিভিজুয়াল মলিকুল হিসেবে থাকবে। তাহলে ইন্ডিভিজুয়াল মলিকুল হিসেবে যদি থাকে তাহলে তার মেল্টিং পয়েন্ট কিভাবে বিচার করি আমরা? মলিকুলার ওয়েট দিয়ে না? হ্যাঁ স্যার। তাহলে এই এখান থেকে এদিকে গেলে মলিকুলার কি হচ্ছে? কমছে। তাহলে মলিকুলার ওয়েট কমলে আলফা কি হয়? কমে। আলফা কমলে পোলারাইজেবিলিটি কমছে, পোলারাইজেবিলিটি কমলে ইন্টারাকশন এনার্জি কি হচ্ছে? বাড়ছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ ইন্টারাকশন ইন্টারাকশন বাড়ছে। আর তাহলে ইন্টারাকশন যদি বাড়ে তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে বলো? এই সরি, ভুল হলো, ইন্টারাকশন এনার্জি কমবে। কমছে। কমছে, তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে? কমবে। আলফা কমলে ইন্টারাকশন এনার্জি কমে, আমরা কমবে। দেখেছিলাম, তাহলে মেল্টিং পয়েন্ট কমবে। তাহলে এই ট্রেন্ডটা আমরা ঠিক আছে দেখতে পাচ্ছি। তাহলে এই তিনটে এক্সাম্পল হচ্ছে আমাদের এইভাবে বলতে হবে। আর SnF4 পলিমার, তো যেহেতু পলিমার, পলিমার মানেই কি? একটা সলিড বন্ড। তো সলিড বন্ড যদি থাকে SnF4 টিনের যে কম্পাউন্ডগুলোর মধ্যে আছে SnF SN, এইভাবে যে বন্ডগুলো আছে, এর ফলে কি হবে? এই SnF4 মলিকিউলগুলো কি হচ্ছে? খুব টাইটলি বাউন্ড আছে। আর টাইটলি বাউন্ড থাকার জন্য এদের মেল্টিং পয়েন্টটা কি হবে? ভীষণ ভীষণ হাই হবে। ঠিক আছে? তো এটা একদম সে AlF3 AlCl3 যে কম্পাউন্ডটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম, সেই ওই রকমই ভাবে পুরো ডিসটা করতে হবে। শুধু এখানে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র এখানে SnF4টাই পলিমারাইজ করে, আর ওর ক্ষেত্রে AlCl3 এবং AlF3 দুজন পলিমারাইজ করেছিল, তার মধ্যে AlF3 বেশি করেছিল। ঠিক আছে? তো এটা একটু অ্যান্সার লিখে নাও। ঠিক আছে, লেখো। লেখো, ইন সলিড স্টেট
in solid state SnF4 exists as a polymeric solid. In solid state SnF4 exists as a polymeric solid, while SnI4, SnBr4, SnCl4, exist as molecular solids, whose melting point increases with the increase of molecular weight, full stop. As SnF4 has a polymeric structure, therefore polymerization therefore SnF4 has higher melting point. Therefore SnF4 has higher melting point. ঠিক আছে, SnF4 has higher melting point. ফুল স্টপ। লিখেছো? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করো, হ্যাঁ স্যার। but in case of SnI4, SnBr4 and SnCl4, but in case of SnI4, SnBr4 and SnCl4, the molecular mass or molecular volume of these molecules increases in the following sequence. লিখেছো? increases in the following sequence. বলে নিচে হাইফেন দিয়ে নিচে লেখো SnCl4 less than SnBr4 less than SnI4. লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, এটা তাহলে এরপরে কি হবে? তাহলে মলিকুলার যদি বাড়ে তাহলে কি হবে? পোলারাইজেবিলিটি বাড়ে, ইন্টারঅ্যাকশন বাড়ে, মেল্টিং পয়েন্ট বাড়ে। তাহলে প্যারা চেঞ্জ করে লেখো as we know higher the molecular weight, or molar mass, of the molecule, comma, higher will be the polarizability, and consequently higher will be the London force. Polarizability and consequently higher will be the London force. ঠিক আছে?
হায়ার উইল বি দি লন্ডন ফোর্স। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, প্যারা চেঞ্জ করো, দেখো হায়ার দি লন্ডন ফোর্স, হায়ার দি লন্ডন ফোর্স, হায়ার দি লন্ডন ফোর্স, হায়ার দি লন্ডন ফোর্স, higher will be the attractive intermolecular force, higher the London force, higher will be the attractive intermolecular forces, intermolecular force, higher the London force, higher will be the attractive intermolecular force, and higher will be the melting point, and higher will be the melting point, and higher will be the melting point, higher will be the melting point. Okay, higher will be the melting point. Full stop. Para change করে লেখো, thus the overall order of melting point, thus the overall order of melting point SnF4 greater than SnI4 greater than SnBr4 greater than SnCl4, যেটা কোশ্চেনে যে অর্ডারটা দেওয়া রয়েছে, এই অর্ডারটা লিখে দাও। thus overall order of melting point. ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, আমাদের লাস্ট আরেকটা প্রপার্টি এখানে আলোচনা করার ছিল, যেটা আমরা আমরা পরপর যেমন ভাবে পড়ছিলাম, থার্মাল স্টেবিলিটি, মেল্টিং পয়েন্ট, সলিউবিলিটি, এই জিনিসগুলো পড়ছিলাম। তো আমাদের লাস্ট আরেকটা প্রপার্টি বাকি রয়েছে, যেটাকে বলা হয় দি কালার অফ কম্পাউন্ড। দি কালার অফ কম্পাউন্ড, হেডিং দাও। ঠিক আছে? দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এই কালার অফ কম্পাউন্ড যে ব্যাপারটা, এটা কিন্তু খুব সহজ বিষয় নয়, মানে এটা অনেক বড় সড়ো একটা বিষয়, এটাকে ডিসকাস করতে গেলে অনেক বেশি সময় দিয়ে এটাকে ডিসকাস করার ব্যাপার। আচ্ছা, তো তোমাদের এই এই সেমিস্টারে মানে এই যে কেমিক্যাল বন্ডিং এর যে পার্টে কালার অফ কম্পাউন্ড আছে, সেই কালার অফ কম্পাউন্ডটা খুব সামান্য একটু আছে আর কি। তো এটাকে, এই কালার থিওরিটা পুরো ব্যাখ্যা করতে গেলে খুব বড় সড়ো টাইম দিয়ে করতে হয়, মানে এর পিছনে অনেক কিছু বলার আছে আর কি। তো মানে অ্যাকচুয়ালি স্পেকট্রোস্কোপির পার্ট আর কি। তো এই জিনিসটা আমরা ডিটেলে যেটা পড়বো সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরির মধ্যে ডিটেলে পড়বো। আচ্ছা, এখন যেটা করবো সেটা তার একটা জিস্ট আমি একটা দেবো, যে আলটিমেটলি আমরা কি হলে কি বলতে পারি, মানে এখন তোমার কোশ্চেন আসলে তুমি কি লিখবে, মানে খুব সিম্পল ওয়েতে। এবং যেহেতু তুমি এখন ম্যাচুরিটি তোমার কম, তাই তোমার সিম্পল ওয়েতে ব্যাপারটাকে বুঝতে হবে। এবার এটাকে পুরো স্পেকট্রোস্কোপিক্যালি আমরা বুঝবো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে। তো এখন তোমার যদি কালার অফ কম্পাউন্ড এইটা নিয়ে ব্যাখ্যা করতে হয়, তাহলে কিভাবে আলোচনা করব আমরা, সেই জিনিসটা আমরা একটু বুঝি, কারণ এখানে অনেক কিছু বলার আছে। দেখো, ব্যাপারটা হচ্ছে যখন সিম্পলি এইভাবে দেখো ব্যাপারটা, ধরো মানে আমি খুব সহজভাবে ব্যাপারটাকে যদি বলি, তাহলে দেখো একটা আয়নিক কম্পাউন্ড যদি হয়, সেখানে কি থাকে? একটা ক্যাটায়ন থাকে আর একটা অ্যানায়ন থাকে। তাহলে ক্যাটায়ন থাকে আর অ্যানায়ন থাকে। তো এরা যদি পিওরলি আয়নিক হয়, তাহলে বলো আয়নিক হলে এদের এই যে দুটো যে এই যে স্ফিয়ার, এই স্ফিয়ার গুলো কি হার্ড নাকি সফট? হার্ড। তাহলে আয়নিক যদি হয়, তাহলে এটাকে বলা হবে হার্ড স্ফিয়ার, হার্ড স্ফিয়ার। আচ্ছা, এবার হার্ড স্ফিয়ার যদি হয়, তাহলে বুঝতে পারছো দুটো মার্বেল বলকে যদি তুমি জুড়েও পাশাপাশি জানো, তাহলে এই যে জাংশন যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জাংশনটা কিরকম থাকবে? দুটো সারফেস যা টাচ করবে, তাই না? দুটো সারফেস টাচ করে থাকবে একে অপরকে, কিন্তু কোনোভাবেই দেখো এই দুটো যে আয়ন, তাদের মধ্যে কোনো রকম ওভারল্যাপ বা কোনো রকম সম্পর্ক তৈরি হচ্ছে না। কিন্তু কি হচ্ছে না, দুজন টাচ করে থাকছে, কিন্তু মাঝখানটা একটা বাউন্ডারির মতো কাজ করছে। তাহলে মাঝখানটা যদি একটা বাউন্ডারির মতো কাজ করে, তাহলে কি হবে না, এই যে এটা যদি অ্যানায়ন হয় আর এটা যদি ক্যাটায়ন হয়, তাহলে এই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ইলেকট্রনের ট্রানজিশন, এই ট্রানজিশনটা অতটা ফিজিবল নয়। তার মানে ক্যাটায়ন টু অ্যানায়ন, অ্যানায়ন টু ক্যাটায়ন, এই যে ইলেকট্রনিক ট্রানজিশনটা ফিজিবল নয়। কিন্তু যদি ধরো এইটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি, মানে এটাকে যদি একটু অন্যভাবে ব্যাপারটাকে দেখি, ধরো মনে করো এ একটা অ্যাটম আর এ একটা অ্যাটম, তাদের মধ্যে একটা ওভারল্যাপ জোন তৈরি হয়েছে।
তাহলে ওভারল্যাপ মানে কি এই জায়গাটা কি হয়েছে কমন। তাহলে এইখানে দেখো দুটো স্ফিয়ার একে অপরকে কি করেছে, পেনিট্রেট করেছে না। তো যদি একে অপরকে পেনিট্রেট করে তাহলে দেখো এই দুজন যে আয়ন আছে বা দুটো অ্যাটম আছে, এই দুটো অ্যাটমের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে বা একটা লিঙ্ক তৈরি হয়েছে, একটা ব্রিজ তৈরি হয়েছে। তো ব্রিজ যদি তৈরি হয় তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রন এখানে ইজিলি ট্রান্সফার হতে পারে, বা এখান থেকে একটা ইলেকট্রন এখান থেকে ইজিলি ট্রান্সফার হতে পারে, যেটাকে বলা হয় ট্রানজিশন অফ ইলেকট্রন। তো এখানে এটাকে বলা হয়, যদি মেটাল এটা যদি লিগ্যান্ড বলি, মানে এটাকে যদি মেটাল এটাকে যদি লিগ্যান্ড বলি, তাহলে লিগ্যান্ড টু মেটাল বা মেটাল টু লিগ্যান্ড ইলেকট্রন ট্রান্সফার বা চার্জ ট্রান্সফারটা এক্ষেত্রে অনেকটা ফিজিবল। বাট ইন আয়নিক কম্পাউন্ড এই ইলেকট্রনগুলো ট্রানজিশনটা অতটা ফিজিবল নয়, কারণ এরা দুজন হচ্ছে হার্ড স্ফিয়ার, এবং এরা একটা মাঝখানে যে জাংশনটা তুমি দেখতে পাচ্ছ, এই জাংশনটা একটা কি বর্ডারের মতো কাজ করছে, যেখানে দুটো সিস্টেমের মধ্যে বা দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রন ট্রান্সফারটা ফিজিবল নয়। তাহলে ইলেকট্রন ট্রান্সফারটা ফিজিবল কখন, যদি দুটো অ্যাটমের মধ্যে একটা ওভারল্যাপ হয় বা ওভারল্যাপ জোন তৈরি হয়। তো ওভারল্যাপ জোন তৈরি হওয়া বা এই যে ওভারল্যাপ হওয়া, এটা কোন ধরনের বন্ডে পসিবল, কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে পসিবল। তো কোভ্যালেন্ট বন্ডে যদি এই ওভারল্যাপটা তৈরি হয়, তার মানে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিশনটা কি ফিজিবল, তাই তো, ইলেকট্রন ট্রানজিশনটা ফিজিবল। ফিজিবল, তাহলে সহজে ইলেকট্রন ট্রান্সফারটা হতে পারে কম এনার্জিতে। তো কম এনার্জিতে ট্রান্সফার হওয়া মানে ইলেকট্রন ট্রান্সফার ফিজিবল, যে ইলেকট্রন ট্রানজিশনটা হয় সেটা ইন ভিজিবল রেঞ্জে, ভিজিবল রেঞ্জ। তো ভিজিবল রেঞ্জে যদি ইলেকট্রন ট্রানজিশন হয়, তার মানে তুমি যখন এখানে একটা লাইট ছাড়বে উপর থেকে, তাহলে কি হবে, সে এই ট্রানজিশনের জন্য ভিজিবল রেঞ্জের কালার বা ভিজিবল রেঞ্জের লাইট কি করবে, সে এই ট্রানজিশনের জন্য যে এনার্জিটা খরচ হয় সেটা যদি ভিজিবল রেঞ্জে হয়, তাহলে সে যদি তুমি এখান থেকে একটা লাইট সোর্স ছাড়ো, কোনো একটা হোয়াইট লাইট ছাড়ো, তাহলে সে কি করবে না, তার থেকে যে ওয়েভলেন্থে বা যে ভিজিবল লাইটের যে ওয়েভলেন্থে ও ট্রানজিশনটা হয়, সেই লাইটটা সে অ্যাবজর্ব করবে, আর বাকিটাকে সে ট্রান্সমিট করে দেবে বা রিফ্লেক্ট করে দেবে, যেটাকে বলা হয় ট্রান্সমিট করে দেওয়া, ট্রান্সমিট করে দেবে। মানে ব্যাপারটা হলো এইরকম, তুমি ধরো ধরো কোন একটা আমরা যখন যে চোখে যখন কোন একটা কালার দেখি, হ্যাঁ ধরো এই যে আমার অ্যারাউন্ড মাই ইয়ে রুম, এখানে কি আছে না, এখানে বিভিন্ন কালার তুমি দেখতে পাচ্ছ। এই কালার তুমি কেন দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে এই যেখানে কালারের মধ্যে কিছু কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডকে বলা হয় পিগমেন্ট। এই কম্পাউন্ডগুলো কি করে, মানে লাইট এরা কি করে, যে আমার যে ঘরে লাইটটা জ্বলছে এটা হোয়াইট লাইট, তার মানে এখানে ভিজিবল রেঞ্জের লাইট আমার আছে। তো ভিজিবল রেঞ্জের লাইট যখন এই ছাড়ছে, তখন কি হচ্ছে, এই পিগমেন্টগুলো দেওয়ালে যে পেইন্ট করা হয়েছে, এখানে যে পিগমেন্টগুলো রয়েছে, এই পিগমেন্টগুলো অ্যাকচুয়ালি কেমিক্যাল কম্পাউন্ড। তো এই কেমিক্যাল কম্পাউন্ডগুলো কি করে, তাদের ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য এই হোয়াইট লাইট থেকে কিছুটা লাইট সে অ্যাবজর্ব করে নেয়। তো এই কিছুটা লাইট যদি অ্যাবজর্ব করে নেয় হোয়াইট লাইট থেকে, তাহলে কি হবে, হোয়াইট লাইটে কটা ওয়েভলেন্থ থাকে, মোটামুটি 7টা ওয়েভলেন্থ থাকে, যদি মেজর ওয়েভলেন্থগুলো ধরি, তাহলে 7টা ওয়েভলেন্থ থাকে। এই 7টা ওয়েভলেন্থের মধ্যে সে কি করছে, কিছু ওয়েভলেন্থ সে অ্যাবজর্ব করে দিচ্ছে, তাহলে সে বাকিটাকে কি করবে, বাকিটাকে সে ছেড়ে দিচ্ছে, তাই না, তার ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য তার একটা লাইট দরকার, সে অ্যাবজর্ব করে নিল, আর বাকিগুলোকে সে কি করবে, সে ছেড়ে দেবে। তাহলে বাকিগুলো যে ছেড়ে দেবে, সেই বাকিগুলোর কালারগুলো যে ওয়েভলেন্থ গুলো হবে, সেই ওয়েভলেন্থের যে কালার, সেই কালারগুলোর টোটাল কম্বিনেশন করলে, মিশ্রণ করলে একটা কালার দেখায়। সেই কালারটা আমরা চোখে দেখতে পাই। যে কালারটা আমরা চোখে দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি তাহলে কি রিফ্লেক্টেড কালার, মানে ওই কম্পাউন্ডটা অ্যাবজর্ব করে বাকিটা যেটা ছেড়ে দিচ্ছে, সেইটা আমাদের চোখে আসছে বলেই আমরা ওই সাবস্টেন্সটার কালার সেইটা দেখতে পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে হোয়াইট লাইটে যে 7টা লাইট থাকছে, এই 7টা লাইট মিলে হচ্ছে সাদা। এবার সেখান থেকে সে কি করছে, কিছুটা পোর্শন লাইট সে অ্যাবজর্ব করে নিচ্ছে ওই ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য কম্পাউন্ডের, আর বাকিটা সে ছেড়ে দিচ্ছে। যে পোর্শনটা সে ছেড়ে দিচ্ছে সেটাই আমরা দেখতে পাই আসলে। তার মানে এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। হ্যাঁ, তো এই কমপ্লিমেন্টারি কালারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা পরে পড়বো। ওই আর্টিস্ট হুইল আছে আর কি, বেনিয়াসো কলার যে হুইলগুলো আছে, সেই হুইল থেকে আমরা কমপ্লিমেন্টারি কালারের কনসেপ্টটা জানতে পারি। তো ওগুলো আমরা অনেক ভাস্ট বিষয়, সেগুলো আমরা পরে আসবো আর কি।
তো মেনলি এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা ধরো আমার পিছনে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এই ব্লু কালারটা অ্যাকচুয়ালি তার মানে ব্লু কালার দেখতে পাচ্ছি মানে কি, তা আমি তো লাইটটা জ্বালিয়েছি হোয়াইট, তাহলে আমি ব্লু কালার কেন দেখতে পাচ্ছি? তাহলে এটা তুমি কি বুঝলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি বলবে? মানে আমরা কেন ব্লু কালারটা দেখতে পাচ্ছি ওই 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 পেইন্ট থেকে? ওটা ব্লু কালারটাকে রিফ্লেক্ট করছে তাই। রিফ্লেক্ট করছে, তার মানে ও ও ব্লু কালারটাকে রিফ্লেক্ট করছে, তার মানে ও অ্যাবজর্ব করছে কোন কালার, এটা বলতে পারবে কেউ? কমপ্লিমেন্টারি কালারের কোনো কনসেপ্ট আছে কারোর? দেখো কমপ্লিমেন্টারি কালারের কোনো মানে এটা যদি আমি একটুখানি জাস্ট আরেকটু ভিতরে ঢুকি, আমি চাইছি না বেশি। ইয়েলো টাইপের কালার, অরেঞ্জ, এরকম একটা আর্টিস্ট হুইল হয় জানো তো, এগুলো আমরা সব পরে ডিসকাস করবো, এখন করা মানে বেকার সময় নষ্ট আর কি, মানে এখন অতটা ভালোভাবে বোঝানো যাবে না, এগুলো নিয়ে সময় দিয়ে ভালো করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে আচ্ছা কি হলো, ভুল হলো, আরেকটা দাগ, ব্লু গ্রিন, গ্রিন, গ্রিন ইয়েলো, ইয়েলো, অরেঞ্জ, রেড, হচ্ছে পার্পল, এই হচ্ছে আর্টিস্ট হুইল, ঠিক আছে? আচ্ছা আর্টিস্ট হুইলে এই এই ল্যামডাটা শুরু হয় এই যে ভায়োলেট থেকে শুরু হলো, ভায়োলেট শুরু হয়ে এদিকে যাচ্ছে, তাহলে এদিক থেকে যত যাচ্ছে তত ল্যামডা ইনক্রিজ করছে, তাহলে এনার্জি কি হচ্ছে? ডিক্রিজ করছে, ঠিক আছে? কমছে। হুম। তো এখন দেখো আমি যদি এই যে বলছি ব্লু কালার আমি দেখতে পাচ্ছি, তার মানে এর কমপ্লিমেন্টারি কালারটা হচ্ছে এই অপোজিটে যে থাকে অরেঞ্জ, তার মানে আমরা দেওয়ালের কালারটা ব্লু দেখতে পাচ্ছি মানে কি, তার মানে ও দেওয়াল কি কালার শোষণ করেছে? অরেঞ্জ। অরেঞ্জ কালার। কারণ আমি যখন কোন একটা সাবস্টেন্সের মধ্যে আমি যখন হোয়াইট লাইট ছাড়বো, হোয়াইট লাইট মানে কি, টোটাল ওই যে যে কটা এখানে যে কটা কালার ওয়েভলেন্থ দেখতে পাচ্ছ এই বেনিয়াসহ কলা বা ভিবজিওর সমস্ত ওয়েভলেন্থ একসঙ্গে মিলিয়ে হচ্ছে হোয়াইট, মানে সমস্ত লাইটের ওয়েভলেন্থ থাকবে। এবার যখন তুমি একটা কোনো সাবস্টেন্সের উপর ফেলবে, সেই সাবস্টেন্সটা তার কেমিক্যাল কম্পাউন্ডের ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য যে এনার্জি গ্যাপটা লাগবে, যে এনার্জিটা লাগবে সেটাও অ্যাবজর্ব করে নেবে, বাকিগুলোকে সে অ্যাবজর্ব করবে না, ছেড়ে দেবে। তাহলে যেটা ছেড়ে দেবে সেখানে তো কোনটা মিসিং থাকবে? যেটাও অ্যাবজর্ব করেছে, তাহলে যেটা অ্যাবজর্ব করেছে সেটা যদি মিসিং থাকে, তাহলে সাদা থেকে যে কোনো একটা ওয়েভলেন্থ যদি মিসিং হয়ে যায় তাহলে সে আর সাদা থাকবে না, অন্য কালার হয়ে যাবে। তাহলে এই যে হোয়াইট লাইট তুমি দিয়েছো, সে একটা পার্টিকুলার লাইট সে অ্যাবজর্ব করে নিল, বাকিগুলোকে ছেড়ে দিল, তাহলে বাকিগুলোর কালারটা কি হবে? আদার দ্যান হোয়াইট হবে, তাই না? সেটা হ্যাঁ। আদার দ্যান হোয়াইট হবে, এবং সেটা কি হবে সেটা কি করে বুঝবো? ওই কমপ্লিমেন্টারি কালারের কনসেপ্ট। তাহলে সে কি অ্যাবজর্ব করলো আর কি ছাড়লো, তাহলে যেটা অ্যাবজর্ব করলো তার কমপ্লিমেন্টারি সে ছাড়বে, বা যেটা ছাড়বে তার কমপ্লিমেন্টারি সে অ্যাবজর্ব করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ব্লু, তাহলে সে অ্যাবজর্ব করেছিল কোনটা? সে অরেঞ্জ অ্যাবজর্ব করেছিল, ঠিক আছে? তাহলে অরেঞ্জ যদি শুধু অ্যাবজর্ব করে তাহলে মানে আমি বলতে চাইছি যে শুধু তো ব্লু দেখাচ্ছে, তাহলে তো সব বাকি সব হ্যাঁ কটা কালারই হ্যাঁ, অ্যাবজর্ব না করে। মানে ওটা হচ্ছে কি হচ্ছে, শুধু ব্লুটা ছাড়ে না, মানে ধর দেখবে যে কোনো মাল্টিপল কালার মেশালে একটা কালার আসে, তাই না? মাল্টিপল কালার মেশালে একটা কালার আছে, এই এই যে যখন যখন এই এই ব্লু কালারটা যখন তুমি দেখবে কখনো কখনো যদি বাড়ির রং কিনতে যাও, তো বাড়ির রং কিনতে যাওয়ার সময় কি করে জানো ওরা মেশিনে কি করে? তুমি দেখবে যে যখন একটা কালার করা হয় তখন কিন্তু ওদের কাছে তিনটে চারটে রং থাকে, তিনটে চারটে রং দিয়ে ও সমস্ত রং করে, সমস্ত রং তৈরি, তুমি যে রং চাইবে সে রং করতে পারবে, কম্পিউটারে এমন ভাবে সিস্টেম করা থাকে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই তিনটে চারটে কালারকে এমন এমন প্রপোর্শনে তুমি মেশাবে যাতে করে আরেকটা কালার আসবে। ধরো মনে করো এই পিছনে যে ব্লু কালারটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি ওর কালার ছিল? এটা ছিল না। এটা কি হবে না, ওর কাছে ধরো এমন একটা কালার আছে, ধরো ডিপ ব্লু আছে, তার সঙ্গে একটু অন্য কালার মিশিয়ে দিলে এটা কালার চলে আসে, বুঝলে? তার মানে অ্যাকচুয়ালি ও যেটা ছাড়ছে সেটা কিন্তু একটা ওয়েভলেন্থ ছাড়ছে না, সে মাল্টিপল ওয়েভলেন্থ ছাড়ছে, যার মিশ্রণটা হচ্ছে এই ব্লু, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে তুমি তুমি যে কোনো কালার বাড়িতে দেখবে, যে কোনো তোমার কাছে যদি এমনি তুলি রং থাকে আর কি, জল রং, সে জল রং দেখবে দুটো মেশালে একটা অন্য কালার তৈরি হয়, হয় না? হ্যাঁ হয় তো। হ্যাঁ, তার মানে তবে তুমি এবার এবার শুধু দুটো কালার মেশালে হবে না, প্রপোর্শন আছে, যে একটার সঙ্গে আরেকটা কতটা অ্যামাউন্টে মেশাতে হবে, তার মতো করে তোমার কালারটা আসবে। তুমি দেখবে সবচেয়ে বেস্ট হয় রঙের দোকানে গেলে, রঙের দোকানে তুমি যদি রং কিনতে যাও তাহলে দেখবে কখনো যে সেখানে ওরা তোমাদের কালার কোড দেখতে হয়,
কালার কোড দেখে প্রত্যেকটা কালারের একটা কোড আছে, যেমন লাইট কালার থেকে ডিপ কালার, তারপর অন্য কালার অনেক রকম, মানে ওই ওদেরকে বলে 1000 কার্ড বলে একটা জিনিস আছে, এরকম মোটা একটা বই থাকে ওদের কাছে, ওখানে প্রচুর কালার আছে। তো তুমি দেখবে তোমার যেটা পছন্দ তুমি শুধু বলে দাও এই কালারটা আমার চাই, তো ওরা কি করবে ওই কোডটা জাস্ট কম্পিউটারে দিয়ে দেবে, দিলে কম্পিউটার অটোমেটিক্যালি কোনটার সঙ্গে কোন কালারের সঙ্গে কোন কালার মিশিয়ে কতটা মেশালে তবে ওই কালারটা আনা যাবে, ওরা ঠিক অটোমেটিক্যালি মিশিয়ে দেবে। তার মানে কি অ্যাকচুয়ালি কোনো একটা কালার যখন তুমি তৈরি করতে চাইছো তখন তোমার সেটা কিন্তু মাল্টিপল কালারের মিক্সচার, তার মানে মাল্টিপল কালারের মিক্সচার মানে মাল্টিপল ওয়েভলেন্থের মিক্সচার। তো এই যে আমি বলছি যে অরেঞ্জ কালারটা সে অ্যাবজর্ব করেছে, তার মানে শুধু অরেঞ্জটা অ্যাবজর্ব করেনি, সে হয়েছে হয়তো আমার 3-4টে কালার 3-4টে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করেছে, 3-4টে যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করেছে তার 3-4টে কালার অ্যাবজর্ব করেছে, এই 3-4টে কালারের যে মিশ্রণ সেটা হচ্ছে অরেঞ্জ। এবার ছেড়েছেও, তার মানে কি 3-4টে কালার, এবার 3-4টে কালারের যে মিশ্রণ হবে সেটা তার কমপ্লিমেন্টারি হবে, সেটা কি হবে ব্লু হবে। বুঝতে পারছো কি বলেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ মানে মিক্সচার করলেই হবে, মানে একটা ওয়েভলেন্থ থেকে একটা কালার আসবে এমন নয়। এটা কি তাহলে ওয়েভলেন্থের মিক্সচার? অবশ্যই অবশ্যই ওয়েভলেন্থ মিক্সচার, মানে তুমি দেখবে যে মানে যে কোনো কালার সবসময় মিক্সচার থেকেই তৈরি হয়। মানে এবার তোমার হতে পারে যে তোমার কখনো এমনও হতে পারে যে তোমার একটা ওয়েভলেন্থ দিয়ে সেই কালারটাই তুমি মানে একটা ওয়েভলেন্থ দিয়ে হয়ে যাচ্ছে, হতেই পারে একদম পিওর রেড, যেটা রেডের যে ওয়েভলেন্থ সেটাকে যদি ছাড়া হয় তাহলে পিওর রেডটাই তুমি দেখতে পাবে। কিন্তু অনেক সময় রেডের তো আবার রেড একটা রেড কালার শুধু তো একটাই কালার না, রেডের মধ্যে আবার দেখবে যদি তোমাকে ভাগ করো দেখবে হাজার রকমের ভাগ করা যায় রেডকে, লাইট রেড, ডিপ রেড, তারপর লাইটের মধ্যে লাইট, আরো লাইট, তুই বলো না এতটা লাইট নয় আরেকটু ডিপ, আরেকটু ডিপ, ডিপ আর লাইট তার মধ্যে আরো একটু, মানে এর যদি ভাগ করো আর কি, তুমি একটা লাইট একটা তুমি কি করবে একদম ফেন্ট কালার রেড আর একটা ডিপ রেড, এর মধ্যেকার কতটা রং পসিবল, লাল কিন্তু কত রং পসিবল বলো তো দেখি, বলতে পারবে? অনেক রঙই পসিবল আছে। ইনফাইনাইট নাম্বার অফ কালার, মানে ইন্টেন্সিটি তুমি চেঞ্জ করে দিতে পারছো তুমি, লাইট রেড থেকে আস্তে আস্তে ডিপ রেড, এবার রেড আর অরেঞ্জ, আবার রেড থেকে অরেঞ্জ আনা যায়, রেডের সঙ্গে অন্য কিছু মেশালে অরেঞ্জ হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো তুমি একটা ওয়েভলেন্থ থেকেও হতে পারে একটা কালার, আবার মাল্টিপল ওয়েভলেন্থ থেকেও একটা কালার আসতে পারে। বুঝতে পারছো? তাহলে তাহলে ধরো মনে করো, হ্যাঁ মানে মানে তুমি যে কোনো একটা কালার সেটা বিভিন্ন কালারের মিশ্রণ হতে পারে বা একটা কালার হতে পারে। ধরো মনে করো কোনো একটা সাবস্টেন্স লাল কালারের যে ওয়েভলেন্থ সেই কালারের ওয়েভলেন্থ বাদ দিয়ে সমস্ত কালার অ্যাবজর্ব করে নিয়েছে, তাহলে তুমি কি কালার দেখতে পাবে? তার লাল। লাল দেখতে পাবে, তাহলে কি একটা ওয়েভলেন্থ দিয়ে কালার এলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, আবার দেখো ও লাল আর তোমার ধরো মনে করো হলুদ, লাল আর হলুদ এই দুটোকে বাদ দিয়ে সবগুলো অ্যাবজর্ব করেছে, তাহলে কি দেখতে পাবে? অরেঞ্জ দেখা যাবে, অরেঞ্জ। অরেঞ্জ দেখা যাবে। বেশ, ভেরি গুড, এইটাই তো বলতে চাইছি আমি। তার মানে কমপ্লিমেন্টারি কালারটা তুমি কি হবে সেটা অ্যাকচুয়ালি সিঙ্গেল কালার থেকে হতে পারে আবার মাল্টিপল কালার হতে পারে। তো সেই কি হবে সেটা এই আর্টিস্ট হুইল থেকে অটোমেটিক্যালি এই বিজ্ঞানী আর্টিস্ট করে রেখেছে যে কোন কোন রিজিয়ানে লাইট অ্যাবজর্ব করলে কোন রিজিয়ানে কালার আমরা দেখতে পাবো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ যে যেই ওয়েভলেন্থ গুলো ছাড়ছে তো সেইগুলো কি মানে পরস্পরের ওভারল্যাপ করে থাকবে ওয়েভগুলো? দেখো এই ওয়েভলেন্থ গুলো তো কন্টিনিউয়াস, মানে তোমার আমার ওয়েভলেন্থ জানি আমরা কত 3700 থেকে কত 7800 800। এরকম মোটামুটি, তাই তো? তাহলে এইখানে ধরো এইটা ধরো 3700, হ্যাঁ এই অন্য কালার দিয়ে দেখায়, এই জায়গাটা ধরো মনে করো 3700, তাহলে এবার এইখানে কন্টিনিউয়াসলি ওয়েভলেন্থ কি হচ্ছে বাড়ছে, তাহলে এখানে তো এখানে 3700 3700 1 2 3 4 5 6 700 এরকম ভাবে 1 2 3 4 5 6 3800 3801 802 803 এরকম ভাবে চলছে না? হ্যাঁ স্যার। তাহলে অসংখ্য ওয়েভলেন্থ এখানে আছে। তাহলে আমরা সেই বলেছিলাম না ব্যান্ড স্পেকট্রাম, মনে আছে সেই অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময়? হ্যাঁ মনে আছে। তারপরে 3700 থেকে 7800 মধ্যে অসংখ্য ওয়েভলেন্থ আছে। তো ওই যে কোনো একটা ওয়েভলেন্থ যদি ও অ্যাবজর্ব করে তাহলে তার ধর এখানে অ্যাবজর্ব করলো, তাহলে আমি কোন কালারটা দেখতে পাবো? এখানে যদি অ্যাবজর্ব করে তাহলে এর কমপ্লিমেন্টারি কোন জায়গাটা? এই জায়গাটা, তাই না? হ্যাঁ। তাহলে ওইটা দেখতে পাবো, ওইরকম জায়গার কালার দেখতে পাবো। ধরো এইখানে অ্যাবজর্ব করেছে, তাহলে এর কমপ্লিমেন্টারি কোনটা? এইখানে এরকম রিজিয়নের কালার দেখতে পাবো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তারপর এই রিজিয়ন যদি কালার দেখতে পাই তাহলে বলো তো কি এটা ব্লু আর গ্রিনের মাঝে, মানে ব্লু আর গ্রিনের মাঝখানটা হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে তারও মাঝখানে, তাহলে কোন কালারটা প্রিডমিনেন্ট হবে? ডার্ক, মানে একটু ব্লু, ডার্ক টাইপের ব্লুইশ, দেখায়। ব্লুইশ। হ্যাঁ ব্লু আর গ্রিন মেশানো হবে কিন্তু ব্লুটা মেজর থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। আবার আবার যদি এই দিকের কালার যদি তোমার ছাড়ে, তাহলে কি কালারটা দেখতে পাবো? কালারের মধ্যে কোন ভাগটা বেশি থাকবে, গ্রিন না ব্লু? গ্রিন কালার। গ্রিনটা বেশি গ্রিনটা। থাকবে। তার মানে মিক্সচার থাকবে কিন্তু গ্রিনিশটা বেশি থাকবে। তো কালারটা বোঝো, তাহলে এই 3700 থেকে 7800 এর মধ্যে কতগুলো কালার পসিবল? অনেক। ইনফাইনাইট। অসংখ্য। ইনফাইনাইট কালার পসিবল, তাই না? ইনফাইনাইট কালার পসিবল। তার মানে তোমার দেখতে হবে যে কোন কালারটা অ্যাবসর্ব করছে আর কোন কালারটা ছাড়ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এবার কিছুটা? হ্যাঁ, কিন্তু স্যার আমি কোশ্চেনটা ওটা করিনি। হ্যাঁ তুমি কোশ্চেন বলো। করেছিলাম যে এই যে কালারের ওয়েভগুলো, এগুলো কি মানে এগুলো কি মানে পরস্পরের সাথে ওভারল্যাপ করে থাকে, নাকি এমনি মানে যেমন প্যারালালি চলে সেরকম থাকে? যদি তোমার কোনো না হয়, মানে তুমি হোয়াইট লাইট যখন ছাড়বে, তখন একগুচ্ছ হোয়াইট লাইট যখন থাকবে তখন সব ওয়েভলেন্থ গুলো প্যারালাল থাকবে। কিন্তু যদি তুমি সেটা কোনো প্রিজমের মধ্যে দিয়ে পাস করো, তাহলে সেটা ডিসপার্স হবে। সবগুলো ওয়েভলেন্থ, ওকে। সবগুলো ওই লাইট তো সবসময় স্ট্রেট লাইনে চলে না, হ্যাঁ। তাহলে সবাই প্যারালাল থাকবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার যেটা আমরা এত কিছুর ভিতরে আমার যাওয়ার দরকার নেই, আমি জাস্ট একটু বললাম। এছাড়া অনেক কিছু আমরা আলোচনা করবো সিএফটি তে। কালার নিয়ে আমরা অনেকটা ক্লাস করব। সেখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে কালার গুলো হয়, দেখবে এত এত যে কালার আমরা ইনঅর্গানিক কম্পাউন্ডে যে এত কালার দেখতে পাই, বেশিরভাগ সব কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কালার কেন আসে, হ্যাঁ, এইসব জিনিসগুলো নিয়ে প্রচুর আলোচনা হবে আর কি। সেখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপারগুলো আছে। কিন্তু এখানে যেটা থিওরিটিক্যালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তার মানে কালার কারা দেখাতে চাইবে? ইলেকট্রনিক ট্রানজিশন যাদের হবে তাদের ক্ষেত্রে, তাই না? তুমি দেখো তো, কালার আয়নিক কম্পাউন্ড আর কোভালেন্ট কম্পাউন্ডের মধ্যে কালার কারা কালার দেখাতে চাইবে? কোভ্যালেন্ট কম্পাউন্ড। কেন কেন? কারণ এরাই তো ওই পেনিট্রেট করার জন্য যে এনার্জিটা লাগবে সেটা ওই ভিজিবল লাইট থেকে নিচ্ছে, আর হ্যাঁ লাইট যখন মানে এনার্জিটা নিচ্ছে তখন রিফ্লেক্ট করবে অন্যদেরকে। হ্যাঁ। আর আর যদি সাদার উপর লাইটটা ফেলি, বা এই সাদার সরি, মানে আয়নিকের উপর হোয়াইট লাইট ফেলি, না, এদের তো হার্ড স্পিয়ার, তাহলে তো মানে পেনিট্রেট করতে পারবে না, তাহলে মানে ওদের ওই লাইটের এনার্জিটা নেওয়ারও কোনো দরকার পড়বে না। মানে ইলেকট্রনিক ট্রানজিশনটা অতটা ফিজিবল নয় এখানে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ইলেকট্রনিক ট্রানজিশন যদি ফিজিবল না হয়, তাহলে হোয়াইট লাইট থেকে ও কোনো ওয়েভলেন্থ নেবে না। তাহলে পুরোটাই কি করবে সে? হোয়াইট হিসাবেই ছেড়ে দেবে। হোয়াইট হিসেবে ছেড়ে দেবে। তাহলে ওই ওই আয়নিক কম্পাউন্ডের কালার আমি কি দেখবো? হোয়াইট। সোডিয়াম ক্লোরাইডের কালার কি? সোডিয়াম হোয়াইট। ক্লোরাইড কি ধরনের কম্পাউন্ড? আয়নিক। KCl, আয়নিক। NaOH, আয়নিক। কালার। হোয়াইট। তাহলে বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আয়নিক কম্পাউন্ড হলে অলমোস্ট তারা কি হবে? হোয়াইট দেখাবে। তার কারণ হচ্ছে তাদের মধ্যে ইলেকট্রনিক ট্রানজিশনটা ফিজিবল নয়। আর ইলেকট্রনিক ট্রানজিশন ফিজিবল না হলে যাই লাইটই ফেলবে পুরোটাই রিফ্লেক্ট করে দেবে। আর পুরোটাই রিফ্লেক্ট করে দেওয়া মানে তুমি সাদা দেখবে। তো ওই জন্য আয়নিক কম্পাউন্ড হলে তুমি কি দেখবে? কালারলেস বা হোয়াইট। অথচ তুমি যদি কোভালেন্ট কম্পাউন্ড দেখো, কোভালেন্ট কম্পাউন্ডে কি হবে? কালার আসবে। কারণ কোভালেন্ট কম্পাউন্ডে যখন তুমি হোয়াইট লাইট ফেলবে, সে কিছু পোর্শন অ্যাবজর্ব করে নেবে আর কিছু পোর্শন ছেড়ে দেবে। তাহলে কমপ্লিমেন্টারি কালার আমরা এখানে দেখতে পাবো। বোঝা গেল এটা? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি কোভালেন্ট এটার ক্ষেত্রে ভিজিবল রেঞ্জের লাইট কেন নিচ্ছি শুধু? কারণ আমার আমার প্রকৃতিতে ভিজিবল লাইটই আছে, তাই আমরা কালার যখন কোনো একটা সাবস্টেন্স মানে দিই। অন্য রেঞ্জ কি পসিবল হয়? অবশ্যই হয়। অন্য রেঞ্জে আমরা কোন রেঞ্জে তো ওয়েভলেন্থের কোনো কালার আমরা দেখতে পাই না। অনলি অনলি কালার, কালার কথাটা কোন ওয়েভলেন্থের বা কোন ওয়েভলেন্থ রেঞ্জের সঙ্গে সম্পর্কযুক্ত? ভিজিবল। 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 তাহলে তাহলে তুমি যদি এমন একটা করো যে ধরো, ধরো তুমি একটা ডার্ক রুম করলে, ডার্ক রুমের মধ্যে তুমি একটা ধরো মনে করো একটা কম্পাউন্ড যেটা কালার, নর্মালি কালার কম্পাউন্ড যেটা, সেটা তুমি রেখে দিলে, রেখে দিয়ে তুমি কি করলে? ইউভি লাইট ছেড়ে দিলে। তাহলে স্যার কি কোনো কালার দেখতে পাবো? না স্যার। না কি স্যার। কি 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 দেখতে পাবো? দেখবে তোমাদের কলেজ, প্রত্যেক কলেজে ফিজিক্স ডিপার্টমেন্টে একটা ডার্ক রুম থাকে, যেখানে পুরো দেওয়াল টেওয়াল সিলিং ফ্লোর সব ব্ল্যাক, মানে ওই ঘরটা পুরো অন্ধকার। মানে লাইটের এক্সপেরিমেন্ট গুলো হয় ওখানে। তো সেখানে ধরো তুমি ওখানে নিয়ে গিয়ে ওখানে তো শুধু ইউভি লাইট দিয়ে দিলে, যদিও তুমি ঢুকতে পারবে না, ইউভি লাইটে ঢুকতে পারবে না, তো ক্যান্সার হয়ে যাবে। কিন্তু তুমি ওইভাবে দিয়ে রেখে দিলে, দিয়ে তাহলে ওই ঘরটা কি কোনো আলোকিত হবে? না স্যার। কারণ কারণ কি? ইউভি না লাইটের স্যার। কোনো কোনো ভিজিবিলিটি নেই। মানে ইউভি লাইট, নট অনলি ইউভি লাইট, ভিজিবল বাদ দিয়ে সবকিছু, আইআর, হ্যাঁ, তারপরে ইনফ্রারেড, মানে ইনফ্রারেড, তারপর রেডিও, মাইক্রো, আর ওদিকে তো হায়ার গুলো তো আছেই।
তো শুধুমাত্র ভিজিবল রেঞ্জেই কালারের কনসেপ্টটা আছে। তাহলে ভিজিবল রেঞ্জ ছাড়া অন্য লাইট আমি আর প্রকৃতিতে আমার শুধুমাত্র ভিজিবল লাইটই আছে। তাই কালারের যে আলোচনাটা করছি আমরা, তাহলে সেটা মাত্র ভিজিবল রেঞ্জের লাইটের সঙ্গে সম্পর্কযুক্ত। অন্য কোনো লাইট স্যার বলো। হ্যাঁ স্যার, যদি মানে ইউভিটা দিলাম তো বাকি লাইট গুলোও দিলাম, তাহলে তো ওই শুধু যদি ইউভিটাকে শোষণ করে তাহলে তো মানে রিফ্লেক্ট করবে সব রকম লাইট গুলোকে। ইউভি তাহলে তার মধ্যে, হ্যাঁ বলবো ইউভি স্যার? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তাহলে মানে তার মধ্যে তো ভিজিবল রেঞ্জের লাইটও থাকবে, তাহলে তো আমরা হোয়াইট কালারটাও দেখতে পেতে পারি। হ্যাঁ, মানে তুমি যখন ধরো মনে করছো তুমি সূর্যের সমস্ত লাইট পাস করাচ্ছ, তাই তো, কোনো একটা সাবস্টেন্সের মধ্যে দিয়ে, হ্যাঁ হ্যাঁ এটা স্যার। বলতে চাইছো তো? তাহলে কোন একটা সূর্যের সমস্ত লাইট, মানে ওই 8টা যে রেঞ্জের লাইট আছে, মানে একদম মাইক্রোওয়েভ থেকে একদম সেই কসমিক পর্যন্ত সমস্ত লাইট ছাড়ছো। তার মানে এই সাবস্টেন্সের মধ্যে যদি সমস্ত লাইট ছাড়ো, তাহলে সাবস্টেন্সটা কোনটাকে অ্যাবজর্ব করবে বলো? ভিজিবল রেঞ্জের। না, নট অনলি ভিজিবল, সে যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ এনার্জির জন্য যেটা দরকার, মানে যে হ্যাঁ, ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা নেবে সে। সেটা আইআর হতে পারে, ইউভি হতে পারে, তারপরে ভিজিবল হতে পারে, যা খুশি অ্যাবজর্ব করবে। এবার ধরো একটা সাবস্টেন্স সেই আইআর এর রেঞ্জের কোন একটা লাইট অ্যাবজর্ব করে, তাহলে ও সমস্ত সোর্স থেকে কোনটাকে ছেড়ে দেবে? আইআর বাদ দিয়ে সবকিছু ছেড়ে দেবে। বাকি যেটা আছে সেটা। হ্যাঁ স্যার। আইআর বাদ দিয়ে সবকিছু ছেড়ে দেবে। তাহলে যখন ছেড়ে দেবে, তাহলে সাবস্টেন্সের কালার তুমি কি দেখবে বলো দেখি? স্যার, যে ভিজিবল হোয়াইট পোর্শনটা দেখতে পাবো সেটাই দেখবো। কি সেটা কি কালার? হোয়াইট হোয়াইটটা কালার। দেখবো। হোয়াইট দেখবে, কারণ তোমার কালার ডিলস উইথ অনলি ভিজিবল লাইট। তুমি বাকি যাই দাও না কেন সেটা অ্যাবজর্ব করুক বা ছাড়ুক, তার সঙ্গে কালারের কোনো সম্পর্ক নেই, কারণ তারা কালার জেনারেট করে না। বোঝা গেল? তারা কালার জেনারেট করে না। কালার জেনারেট করে কারা? শুধুমাত্র ভিজিবল রেঞ্জের লাইট। তাহলে তুমি সমস্ত সোর্সের লাইট দিচ্ছ, দিয়ে সে শুধু আইআর অ্যাবজর্ব করছে, বাকিগুলো ছেড়ে দিচ্ছে। তার মানে বাকিগুলো ছেড়ে দিচ্ছে দেখার দরকার নেই, ভিজিবল লাইট কি সব ছেড়ে দিচ্ছে বলো? না। না কেন? হ্যাঁ স্যার, ছেড়ে দিচ্ছে। আইআর অ্যাবজর্ব করছে, বাকি সবই তো ছেড়ে দিচ্ছে, তার মানে ভিজিবল লাইটও ছেড়ে দিচ্ছে। হ্যাঁ স্যার, ছেড়ে দিচ্ছে বাকি সবই। হ্যাঁ, তো ভিজিবল লাইট সবগুলোই ছেড়ে দিচ্ছে মানে কি? কি সবগুলো মানে কি? হোয়াইট। হোয়াইট হয়ে White। বেরোবে। হ্যাঁ, তার মানে হোয়াইট দেখতে পাবো। বাকি আমার দেখার দরকার নেই, কারণ বাকিগুলো কালারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাকিগুলো তো রেঞ্জের মধ্যে, আই রেঞ্জের মধ্যে আসবে। হ্যাঁ, তারা তো কালার দেখাই না, ভিজিবিলিটি নেই কোনো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার তার মানে ভিজিবল রেঞ্জের মধ্যে ছাড়া অন্য যে কোনো রেঞ্জের লাইটটাই তো তাহলে সাদা হবে। অন্য যে কোনো রেঞ্জে লাইটের কোনো কালার নেই, ডার্ক। তারা কোনো ভিজিবিলিটি শো করে না। আমরা কি পড়েছি? আমরা শুধুমাত্র ভিজিবল রেঞ্জের লাইটটাকেই ভিজিবল, বাকি কোনো লাইট তোমার কোনো ইয়ে দেবে না, মানে তোমার কোনো অবজেক্টে তুমি কিছু দেখতে পাবে না। আমরা লাইট মানেটা কি? হোয়াট ইজ লাইট? লাইট মানে হচ্ছে তুমি একটা অন করলে তুমি সমস্ত বস্তুকে মানে ভিজুয়ালাইজ করতে পারছো কিনা, দ্যাট ইজ লাইট। এই ভিজুয়ালাইজটা কেন করে? মানে আমি এই যে দেওয়ালের কালারটা কেন দেখতে পাচ্ছি বলো? ও ওই পরিমাণ আলোটাকে মানে ও অ্যাবজর্ব অ্যাবজর্ব করেছে। করছে, বাকিটা ছেড়ে দিচ্ছে। অ্যাবজর্ব করছে কেন? কারণ তুমি সোর্স অফ লাইট কি দিয়েছো? ভিজিবল রেঞ্জ। ভিজিবল। আমি যদি টিউব লাইটটা আইআর দিয়ে তৈরি করতাম, আইআর লাইটের সোর্স দিয়ে, তাহলে এই ঘরের কালার কি হতো? হোয়াইট দেখতাম, হোয়াইট। হোয়াইট দেখতাম। ও না, তাহলে শুধু আই আর কি? শুধু শুধু আইআর, আই আর লাইট, শুধু আইআর, হ্যাঁ শুধু আইআর। কোনো কালার দেখতাম না, ডার্ক দেখতাম। ডার্ক যদি শুধু মাইক্রোওয়েভ দিতাম, তাহলে ডার্কই দেখতাম, যদি ইউভি দিতাম, ডার্ক দেখতাম। ডার্ক দেখতাম। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ভিজিবল লাইট রেঞ্জের লাইট দাও, তবেই না সেখানে লাইটের কালারের প্রশ্ন আসবে। তুমি টিউব লাইটটা আমি তৈরি করলাম ধরো মনে করো ইয়ে দিয়ে, মানে আল্ট্রাভায়োলেট দিয়ে, তাহলে কি কোনো কালার দেখা যাবে? না স্যার। তাহলে ঘর কি থাকবে? অন্ধকারই থাকবে। তাহলে স্যার সূর্যের আলোর সামনে আমরা বিভিন্ন রকম কালার কেন দেখতে পাচ্ছি? তাহলে কারণ সূর্যের আলোতে তো সব রকম আলো আছে, হ্যাঁ, তাহলে ভিজিবল রেঞ্জের যদি আমরা রিফ্লেক্ট করে তাহলে তো শুধু সাদাটাই দেখা সম্ভব। বুঝতে পারছো না? সূর্যের আলো তো হোয়াইট রয়েছে, সূর্যের আলোর মধ্যে তো হোয়াইট রয়েছে। আমার তো হ্যাঁ বাকিগুলোর সঙ্গে কোনো ডিলস নেই, শুধুমাত্র হোয়াইটটাকে নিয়ে ডিল করবো আমি। সূর্যের মধ্যে হোয়াইট আছে, এই হোয়াইটটা কালারের জন্য দায়ী। এটা কি তাহলে স্যার বলতে হবে যে মানে ভিজিবল রেঞ্জের আলোটা কি এর
অ্যাবজর্ব করে অন্য, মানে অন্য আলো করলেও তো মানে তাহলে লাইট অ্যাবজর্ব করা রিফ্লেক্ট করার সঙ্গে লাইট অ্যাবজর্ব করা রিফ্লেক্ট করা একটা জিনিস, আর কালার দেখানো আর একটা জিনিস। একটা অবজেক্ট ধরো মনে করো, এটা নিয়ে অনেক ডিসকাস হয়ে যাচ্ছে, ধরো মনে করো যে একটা সোর্স, এটা একটা সোর্স, লাইট সোর্স, এর মধ্যে সমস্ত লাইট রয়েছে। সমস্ত লাইট মানে কি? সমস্ত লাইট মানে কি? আইআর, সব রেঞ্জের আলো। আইআর, ইউভি, হ্যাঁ, তারপরে ভিজিবল, মাইক্রোওয়েভ, কসমিক, এক্স রে সবই রয়েছে। সব লাইট এখান থেকে ছাড়ছে, সূর্য তাই করছে। ধরো সূর্যটাকেই মনে করো। তাহলে এবার আমার দেওয়ালে ধরো ধরো আমার দেওয়ালে যদি সূর্যরশ্মি পড়ে, তাহলে আমার দেওয়াল কালার দেখাচ্ছে। এটা কেন? কারণ সে ব্লু কেন দেখাচ্ছে? কারণ সূর্যের বাকি সমস্ত যে লাইট, সে লাইটের সঙ্গে কালারের কোনো সম্পর্ক নেই। সে কি করছে? সে একটা অরেঞ্জ কালারকে অ্যাবজর্ব করছে, বাকি ব্লু কালারটাকে ছেড়ে দিচ্ছে। তাহলে ওই জন্য আমরা একটা কালার দেখছি। এবার শুধু বলতে পারি না যে সে শুধু কি অরেঞ্জ কালার অ্যাবজর্ব করছে, হতে পারে সে আইআর রেঞ্জের কোনো কালার অ্যাবজর্ব করছে, হতে পারে কি সে ইউভি রেঞ্জের কোনো লাইট অ্যাবজর্ব করছে। কিন্তু এই যে আইআর ইউভি রেঞ্জের লাইট যদি অ্যাবজর্ব করুক বা রিফ্লেক্ট করুক, তার সঙ্গে কালারের কোনো সম্পর্ক আছে? কালারটা অনলি, না স্যার, কালারটা কার সঙ্গে সম্পর্কযুক্ত? অনলি ভিজিবল, ভিজিবল রেঞ্জের সঙ্গে। ভিজিবল রেঞ্জের সঙ্গে। তাহলে একটা সাবস্টেন্স যে কোনো কালার অ্যাবজর্ব করতে পারে, সে আইআর, ইউভি, কসমিক, গামা, এক্স রে, যা খুশি অ্যাবজর্ব করতে পারে, আবার যা খুশি রিফ্লেক্ট করতে পারে। কিন্তু কালার শো করতে গেলে, কোন একটা কালার শো করতে গেলে অবশ্যই তাকে ভিজিবল রেঞ্জের কোনো লাইটকে অ্যাবজর্ব করতে হবে। ক্লিয়ার? ওকে স্যার, বুঝেছি। বুঝেছো? কারণ যদি ভিজিবল রেঞ্জের লাইট অ্যাবজর্ব না করে, তাহলে সবসময় সে হবে সাদা। ঠিক আছে? যদি তুমি হোয়াইট লাইট দাও কিন্তু কিছু ভিজিবল লাইট অ্যাবজর্ব করছে না, তাহলে সেটা হবে সাদা। আর যদি সাদার সবকিছু অ্যাবজর্ব করে নেয় ভিজিবল লাইটের, তাহলে কালার কি হবে? কালো। ঠিক আছে? আর যদি তুমি কিছুই না দাও, মানে হোয়াইট লাইটই না দাও, তাহলে কালার কি হবে? ডার্ক হবে। ডার্ক হবে, কারণ অন্যান্য লাইটের কোনো ভিজিবিলিটি নেই। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি ওই ভিজিবল রেঞ্জে যখন ওই মেটাল লিগ্যান্ড থেকে ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, তখন ওটা লো এনার্জিতে হবে না হাই এনার্জিতে হবে, এটা কি কার উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে হাই এনার্জি লো এনার্জি, তো ল্যাম্বডার উপর ডিপেন্ড করছে। তার মানে অ্যাকচুয়ালি সে অ্যাবজর্ব করছে কোন কালার। মানে ধরো আমি যদি আর্টিস্ট হুইলটা দেখি, তাহলে আর্টিস্ট হুইল এখানে দেখো ল্যাম্বডা, যদি ধরো মনে করো অরেঞ্জ অ্যাবজর্ব করছে, তো এক্ষেত্রে আমি যেটা আলোচনা করছি, অরেঞ্জ মানে কোন রেঞ্জে পড়ছে? হাই রেঞ্জে পড়ছে না? হাই হাই ল্যাম্বডা তো। হ্যাঁ স্যার। তাহলে এনার্জি কি? হাই। এনার্জি কি? এনার্জি কম। এনার্জি কম। তাহলে এনার্জি কম, এনার্জি অ্যাবজর্ব করছে, তাহলে ও ছাড়ছে কোন এনার্জি? বেশি এনার্জি। হাই এনার্জি। হাই এনার্জি ছাড়ছে, এটাই। ওকে, এনার্জি মিন্স এনার্জি গ্যাপ, হাই এনার্জি কম এনার্জি, এটাই। এবার এই হাই এনার্জি লো এনার্জি, এটার উপর ডিপেন্ড করে ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটি নিয়ে আমি আলোচনা করবো না। ইন্টেন্সিটি মানে তীব্রতা। তীব্রতা মানে কোন একটা কালার দেখবে সে ফেইন্ট নাকি সে ইন্টেন্স, এই কালারটা এইটার উপর ডিপেন্ড করে। ধরো মনে করো একটা রেড কালার, সে ফেইন্ট রেড নাকি হাইলি ইন্টেন্স রেড। ইন্টেন্স মানে তীব্র, চোখে লাগছে ধরো মনে করো। তার মানে কি হয় না, কিছু কালার হয় না চোখে লাগে, খুব ইন্টেন্স কালার। হ্যাঁ হয়। হ্যাঁ, তো সেই ইন্টেন্সিটি, সেটাকে বলা ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটিটা ডিপেন্ড করে এনার্জি গ্যাপের উপরে। তো সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ এটা আমাদের বিষয় না। এটা আমরা ওই যখন সিএফটি তে পড়বো, সেখানে আমরা ইন্টেন্সিটি নিয়ে আলোচনা করবো। এই যে ইন্টেন্সিটি মানে ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে, কিন্তু পার সেকেন্ডে কটা করে হচ্ছে। যত বেশি ইলেকট্রনিক ট্রানজিশন, তত বেশি ইন্টেন্স কালার। ওকে, তাহলে স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, তাহলে আপনার দেয়ালটাই যদি ধরি, আপনার ঘরের দেয়ালটা, তাহলে ওর ভিতরে কি আগের থেকে এনার্জি ছিল, নইলে ও এনার্জি কম এনার্জি নিয়ে বেশি এনার্জি ছাড়ছে কি করে? কম এনার্জি বেশি নিয়ে যাচ্ছে ছাড়ছে না, তুমি তো দিচ্ছ তাকে এনার্জি। টোটাল একগুচ্ছ এনার্জি দিচ্ছ, তার থেকেও কম এনার্জি অ্যাবজর্ব করে দিচ্ছে যেটা দরকার, বাকিগুলোকে ছেড়ে দিচ্ছে। বাকিগুলো তো হায়ার রেঞ্জে। ও আচ্ছা স্যার, বুঝেছি। তুমি 100 রকম আলো দিচ্ছ, 100 রকম ওয়েভলেন্থ দিচ্ছ,
কম থেকে বেশি 100 রকম আলো দিচ্ছ, তাহলে 100 রকম আলোর মধ্যে ও লোর দিকে মানে নিচের দিকে যেটা কম ওয়েভলেন্থে লাইটগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে যদি হয়, তাহলে কি হবে, বেশি ওয়েভলেন্থে লাইটগুলো ছেড়ে দেবে, বা বেশি ওয়েভলেন্থের ওয়েভ লাইটগুলো যদি অ্যাবজর্ব করে তাহলে কম ওয়েভলেন্থে লাইটগুলো ছেড়ে দেবে। হ্যাঁ স্যার বুঝেছি। এটাই, কিছুই না, সিম্পল। মানে তুমি তুমি একগুচ্ছ লাইট দিচ্ছ 3700 থেকে 7800, এবার ও অ্যাবজর্ব যদি এই রেঞ্জে করে তাহলে কম ওয়েভলেন্থ রেঞ্জের অ্যাবজর্ব করছে, তাহলে বেশি ওয়েভলেন্থ রেঞ্জে সে ছেড়ে দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এইটা নিয়ে আমরা পরে আবার ডিসকাস করবো। এখন যত ডিসকাস করবো ব্যাপারগুলো ঠিকঠাক ক্লিয়ার হবে না, কারণ সিস্টেমেটিক হচ্ছে না, আর সিস্টেমেটিক না হলে জিনিসগুলো ভালোও লাগবে না। এই জিনিসগুলো যখন আমরা সময় আসবে এগুলো নিয়ে আলোচনা করার, তখন আমরা ডিটেলসে সুন্দর করে পরপর সিস্টেমেটিক আলোচনা করবো, তখন দেখবে ভালো লাগবে সবকিছু। ঠিক আছে, আমরা স্পেকট্রোস্কোপিতে এগুলো আলোচনা করবো। ওকে, তাহলে আমরা পরে জিনিস আলোচনা করি। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো আমরা আলোচনা করবো, এগুলো সবই আছে, সবই পড়তে হবে, কোনো কিছুই ছাড়া যাবে না, কিন্তু সিস্টেমেটিক্যালি সময়ের অনুযায়ী করতে হবে। এখনই যদি আমি থার্ড ইয়ারে জিনিসপত্র পড়ে দিই তাহলে জিনিসটা ভালো হবে না। আচ্ছা, ব্যাপারটা এইটা। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে এবার দেখো, তাহলে তার মানে কালার কারা শো করবে, এটা আমি এখনকার মতো করে আমি যদি বুঝতে চাই, তাহলে কালার কারা শো করবে, আয়নিক না কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড কালার শো করবে। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড যদি কালার শো করে, তাহলে আমরা যে আমাদের যে কোভ্যালেন্সির উপরে বিভিন্ন প্রপার্টি আমরা আলোচনা করছিলাম, তার মানে আমরা যদি কোভ্যালেন্সিটাকে বিচার করতে পারি, কে কোভ্যালেন্ট কে আয়নিক, সেটা আমরা ফ্যাজান্স রুল দিয়ে ব্যাখ্যা করতে পারি। ক্লিয়ার? তাহলে ফ্যাজান্স রুল দিয়ে আমরা কোভ্যালেন্সি আয়নিসিটি ব্যাখ্যা করতে পারি। তাহলে যারা যত কোভ্যালেন্ট হবে তারা কি হবে, কালার্ড আর কালারলেস? কালার্ড হবে। কালার্ড হবে। ওকে, তাহলে আমরা সিম্পলি যেটা বলতে পারি যে তার মানে মোর কোভ্যালেন্ট মিন্স কি, মোর কালার বা কালার্ড। মোর কালার, হ্যাঁ, তারপরে কোভ্যালেন্সি যত বাড়বে কালার তত বাড়বে, মানে আয়নিসিটি যত হবে তত কি হবে, তত কালার ডিসচার্জ হয়ে যাবে, মানে হোয়াইটের দিকে যাবে। তো ব্যাপারটা হচ্ছে আমরা যত কোভ্যালেন্ট পাবো তত তাকে বলবো কালার। এবার পরীক্ষায় কি কোশ্চেন দেবে, পরীক্ষা এখান থেকে তোমার এই মুহূর্তে যে কোশ্চেনগুলো দেবে সেটা হচ্ছে দুটো কম্পাউন্ড তোমাকে দেবে, দুটো কম্পাউন্ড দিয়ে বলবে একটা হোয়াইট একটা কালার ব্যাখ্যা করো, তাহলে তুমি কি বলবে? যার কোভ্যালেন্সি বেশি হবে তার কালার হবে। ভেরি গুড, মানে এখানে আর কিছুই নেই, জাস্ট সিম্পল, এটা এত ভাবার কিছু নেই। তাহলে এইখানে তোমার যে স্টেজে এইটুকুই আলোচনা, এর বেশি কিছু না। তাহলে এখানে আমাদের মেইনলি যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে আমাদের কোশ্চেনগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসছে দেখো। আমি আমি একটা স্যাম্পল লিখিয়ে দেবো, তারপর বাকিগুলো তোমরা সব নিজেরা লিখতে পারবে। দেখো বলা হচ্ছে পিবি, তোমার সব বলে দেবে, PbCl2 কালারলেস, বাট PbI2 is yellow. Explain. ঠিক আছে, আচ্ছা এখানে তোমার তাহলে কালার কে দেখাচ্ছে, PbI2। PbI। আচ্ছা ইয়েলো কালার কেন দেখাচ্ছে এটা জাস্টিফাই করতে হবে না, কালার কেন দেখাচ্ছে এটা বললেই হবে। যে তুমি আবার ভাবো না যে ইয়েলো কালার কেন, তাহলে কমপ্লিমেন্টারি কালার কি হবে, এসব এতটা কিছু তোমার কাছে চাইবে না, তোমার কাছে চাইছে কালার আর কালারলেস। ওকে, তাহলে তোমার কি কি হচ্ছে দেখো, জাস্টিফাই করো দেখি। ওই অ্যানায়নের সাইজ বড় তাই কোভ্যালেন্সি তো সেক্ষেত্রে বেশি, তাই ইয়েলো কালারটা দেখাচ্ছে। তাহলে PbCl2 আর PbI2, তাহলে PbCl2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যালোজেন, তার যে সাইজ কি আছে, এটা Cl লেস দেন I। তাহলে Cl লেস দেন যদি I হয় তাহলে কি হবে, পোলারাইজেবিলিটি, পোলারাইজেবিলিটি কি হবে, Cl মাইনাস Cl নয়, কম পোলারাইজেবিলিটি যদি আমরা আচ্ছা ঠিক আছে, পোলারাইজেবিলিটি তাহলে কি হবে, আয়োডিনের বেশি হবে। আচ্ছা তাহলে কোভ্যালেন্সি কি হবে, কোভ্যালেন্সিও সেম হবে, মানে বেশি হবে। লেস দেন PbI2। আর এবার এবার কি লিখবো, তো এটা হয় যে উই নো
we know covalent compound shows color, that is with increasing covalency, color intensity increases. ঠিক আছে, এইটুকু এই লাইনটা সবার জন্য লিখবে যেখানে বলবে। তারপরে সো সো PbI2 is colored but PbCl2 is colorless. Okay, okay, হ্যাঁ স্যার। okay. তাহলে এইটা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাহলে এবার এবার এইরকম একই রকম কোশ্চেন সব দেয়, শুধু কম্পাউন্ড পাল্টে দেয়। শুধু দেখো তো এটা পারো কিনা। SnS2 is yellow but SnO2 is white. Explain. কি বলবে? সালফাইডের তো সাইজ বড়, তার পোলারাইজেবিলিটি বেশি, কোভ্যালেন্সিও বেশি সেই কম্পাউন্ডটা, তাই জন্য সেটা ভালো কালার। তাহলে কোভ্যালেন্সি কি দাঁড়াচ্ছে? SnS2 greater than SnO2, তাই তো? তাহলে এখান থেকে উত্তর পাওয়া যাবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কোশ্চেন, Sb2S3 is orange but Sb2O3 is white. বলো এটা কি হবে? কোভ্যালেন্সি Sb2S3 এর বেশি, যার ফলে ওটা কালার শো করবে। কোভ্যালেন্সি Sb2S3 এর বেশি দেন Sb2O3, একদম সহজ না, একই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইরকম। ওকে, ঠিক আছে, তাহলে এইগুলো মোটামুটি আছে। আচ্ছা, তাহলে এইগুলো তোমার গুছিয়ে লিখতে হবে। এইরকম ধরনের কোশ্চেন টোশ্চেন আসে যে একটা একটা কালার একটা কালারলেস এক্সপ্লেন করো। তাহলে তুমি মনে রাখবে যেটা কালার সেটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ছিল হচ্ছে কালার অফ দি কম্পাউন্ড, এবং এই পার্টটা দিয়ে আমরা কোভ্যালেন্ট এবং অ্যাপ্লিকেশন অফ ফ্যাজান্স রুল যে পার্টটা আমরা শেষ করলাম। এটা খুব ছোট একটা পার্ট ছিল। হয়েছে? সবাই লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে খুব বেশি টাইম নিয়ে নিল এইসব জিনিসগুলো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এবার পরের পার্টে যাব, সেটা হচ্ছে আমাদের আয়নিক কম্পাউন্ড। এই যে আয়নিক বন্ড, এই পার্টটা আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আয়নিক বন্ডে এই পার্টটা যেটা হলো পুরোটাই হচ্ছে এই সব জিনিসগুলো ছিল, যেখানে আমরা কি কি আলোচনা করলাম। তাহলে সেখানে আমরা ল্যাটিস এনথালপি আলোচনা করলাম, রেডিয়াস রেশিও আলোচনা করলাম, তারপর সেখানে রেডিয়াস রেশিও রুল থেকে আমরা রেডিয়াস রেশিও বার করলাম, তারপর আমরা ল্যাটিস এনথালপির ইকুয়েশন নিলাম, ভন এভার সাইকেল করলাম। ঠিক আছে, তারপর ফ্যাজান্স রুল এবং তার অ্যাপ্লিকেশন করলাম। এই পুরো পার্টটাই হচ্ছে আমাদের আয়নিক কম্পাউন্ড বা আয়নিক বন্ডের পুরো ব্যাপার স্যাপার। তাহলে আমাদের এরপরে যে টপিকটা আছে এটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড। ওকে, তো আমরা শুরু করছি এখন কোভ্যালেন্ট বন্ড। নতুন পাতায় হেডিং দাও কোভ্যালেন্ট বন্ড। এই কোশ্চেনগুলো সব লিখবে গুছিয়ে খাতায়। হ্যাঁ, হ্যাঁ স্যার। কোভ্যালেন্ট বন্ড। ওকে, আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড
আর আয়নিক বন্ডের ক্ষেত্রে একদম যদি এক কথায় আমরা যে বলতে শিখেছিলাম যে আয়নিক বন্ড মানেটা কি, সেখানে তুমি কি বলেছিলে, মানে কি শিখেছো আর কি? কমপ্লিট ইলেকট্রন ট্রানজিশনের ফলে যে বন্ডটা। কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার, তার ফলে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি হচ্ছে, এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন সেটাকে বলা হচ্ছে আয়নিক বন্ড। এটাই ছিল আমাদের আয়নিক বন্ডের ডেফিনিশন। এবার এখন আমরা কোভ্যালেন্ট বন্ডের যে ডেফিনিশনটা করব, সেখানে কমপ্লিট যে ইলেকট্রন ট্রান্সফারের যে গল্পটা আমরা আগের ক্ষেত্রে বলছিলাম, এক্ষেত্রে সেটা হবে না। এখানে কি হবে, এখানে হবে মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন। শেয়ারিং অফ ইলেকট্রন পেয়ারস। তাহলে এখানে হবে বন্ডিং বাই মিউচুয়াল sharing of electrons। এটা হচ্ছে কোভালেন্ট বন্ডের প্রাথমিক কথা, ঠিক আছে? এবার এই মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস মানে দুটো যে অ্যাটম বন্ড করবে, তারা বলছে একে অপরের সঙ্গে কি করবে না, বন্ড করতে গেলে তাদের মিউচুয়াল শেয়ারিং হতে হবে, মানে দুটো অ্যাটমকে ইলেকট্রন দিতে হবে, এবং দুটো অ্যাটমকে ইলেকট্রন দিলে তবেই নাকি কোভালেন্ট বন্ড তৈরি হবে। মানে ধরো এ আর বি এর মধ্যে যদি বন্ড তৈরি হয়, তাহলে অবশ্যই এ কেও একটা ইলেকট্রন দিতে হবে আর বি কেও একটা ইলেকট্রন দিতে হবে, যার ফলে একটা এ বি বন্ড তৈরি হবে, এবং এই এ বি বন্ডের মধ্যে যে ড্যাশ সাইনটা দেওয়া হলো, এটাকেই বলা হয় কোভ্যালেন্ট বন্ড। এটা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল কথা, একদম যেটা বেসিক কথা। সেটা হচ্ছে দুটো ইলেকট্রন মিউচুয়ালি ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করে তাদের মধ্যে এই যে দুটো ইলেকট্রন এখানে থাকবে, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, যেটাকে আমরা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করব, এই ড্যাশটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, এবার এর মধ্যে অনেক কিছু বলার টলার আছে, তো আমরা প্রথম থেকে আমরা পড়াটা শুরু করব। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডের যে কনসেপ্ট, প্রথম থেকে যে কনসেপ্টগুলো এসছে, তার প্রথম যে কনসেপ্টটা দিয়েছিলেন বিজ্ঞানী লুইস, তো সেটাকে বলা হয় লুইস কনসেপ্ট। যেমন আমরা লুইস অ্যাসিড বেস কনসেপ্ট পড়েছি, তেমনি লুইস কনসেপ্ট আমরা কেমিক্যাল বন্ডিংয়েও পড়তে পারি। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে লুইস কনসেপ্ট অফ কেমিক্যাল বন্ডিং, সেটা আমরা বা কোভ্যালেন্ট বন্ডিং, সেটা আমরা দেখে নেব। লুইস কনসেপ্ট, ওকে। আচ্ছা, তাহলে লুইস কনসেপ্টটা কি বলছে, ডেফিনিশনটা বলছে, দুটো দুটো অ্যাটমের মধ্যে কেমিক্যাল বন্ড হবে তখনই যদি দুটো অ্যাটম দুই দিক থেকে দুটো ইলেকট্রন শেয়ার করে এবং দুটো শেয়ারিং এর মাধ্যমে তারা একটা বন্ড তৈরি করে, দ্যাট ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা ডেফিনিশন যেটা আমরা মুখে বললাম সেটা লিখবো কি করে, তাহলে বাই ডেফিনিশন সেটা হচ্ছে এইরকম, লেখো দি কেমিক্যাল বন্ড between two atoms in which the electrons in pair, bracket লেখো, in pair are shared by both the participating atoms is called covalent bond, এটা ডেফিনিশন লেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার তোমাকে যদি বলা হয় তাহলে টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, কত ধরনের কোভ্যালেন্ট বন্ড হয়? টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড, সেখানে মূলত আমরা তিন ধরনের কোভ্যালেন্ট বন্ড নিয়ে আলোচনা করি। একটা কোভ্যালেন্ট বন্ড যেটাকে আমরা বলি সিঙ্গেল বন্ড বা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড।
যেটাকে আমরা জাস্ট একটা ড্যাশ দিয়ে দেখাই, ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে ডাবল কোভ্যালেন্ট বন্ড। সেটা ডাবল ড্যাশ দিয়ে দেখানো হয় এইভাবে। আর আরেকটা কি, ট্রিপল কোভ্যালেন্ট। ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, ওকে। সেটাকে তিনটে দিয়ে দেখানো হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা একটা যদি সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স কটা বন্ডে? মানে দুটো ইলেকট্রন। তাহলে পেয়ার কটা? একটা। একটা। ওয়ান পেয়ার। তাহলে অ্যাকচুয়ালি দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইলেকট্রনস। আচ্ছা, এখানে কটা? দুটো। 2 pairs, that is 4 electrons. এখানে 3 pairs, that is 6 electron. আচ্ছা, তাহলে তোমরা দেখবে এইটুকু জানো, তাই না? এইগুলো তো সবাই তোমাদের জানা আছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এবার আমরা ওই পরবর্তীতে থার্ড ইয়ারে গিয়ে আর একটা টাইপ অফ বন্ড আমরা আলোচনা করব। হ্যাঁ, সেটা আমি একটুখানি এখানে দেখাচ্ছি। এটা 4 নম্বর একটা আমরা করে দিচ্ছি। এটা হচ্ছে স্পেশাল বা খুব অল্প কয়েকজনের ক্ষেত্রেই দেখা যায়। সেটা হচ্ছে কোয়ার্টেট বন্ড। তাহলে কোয়ার্টেট বন্ড যেখানে, সেখানে হচ্ছে 4টে বন্ড হয়, 4টে কোভ্যালেন্ট বন্ড। এই জিনিস তোমরা দেখোনি কোথাও। 4টে কোভ্যালেন্ট বন্ড যেটা হয় সেটাকে বলা হয়, দেখো, কোয়ার্টেট বন্ড। এবার কোয়ার্টেট বন্ডে দেখো 4টে বন্ড যদি হয়, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কটা সিগমা কটা পাই, তো দেখো এই যে সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছ, এখানে কটা সিগমা কটা পাই আছে? একটা সিগমা। তাহলে এটা হচ্ছে 1 সিগমা আছে। আচ্ছা, এই ডাবল বন্ডে কি আছে? 1 সিগমা 1 পাই। হ্যাঁ, এখানে কি আছে? একটা সিগমা দুটো পাই। আচ্ছা, তাহলে এইটাতে কি হবে? এটা তো 4 একটা পেয়ার আছে, সিগমা তিনটে পাই। এটা তো 4 পেয়ার, তাই না? তখন 8 ইলেকট্রনস। তাহলে এখানে কটা কি থাকবে? একটা সিগমা, একটা সিগমা তিনটে পাই। কিন্তু নো, তিনটে পাই নয়। এখানে একটা সিগমা দুটো পাই, আর আরেকটা নতুন টাইপের বন্ড হয়, দ্যাট ইজ কল্ড ডেল্টা বন্ড। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা জানো না। সেটা হয় এরকম, ক্রোমিয়াম অ্যাসিটেট, CrOAC হোল 2 ডট 2H2O। এই কম্পাউন্ডে তুমি দেখতে পাবে, তুমি এটা ডাইমার হয়ে থাকে, মানে এরকম দুটো মলিকিউল এরকম থাকে। তো এখানে সিআর যে লিঙ্ক আছে, সেখানে 4টে সিআর লিঙ্ক আছে, ক্রোমিয়াম মানে এরকম ক্রোমিয়াম 4টে বন্ড আছে। তো এটাকে বলা হয় ওই যে তোমার ডেল্টা বন্ড এখানে আছে, ঠিক আছে। সেখানে ডিএক্স ওয়াই অরবিটালের মধ্যে ডেল্টা বন্ড হয়, এটাও লিখে রাখো, এগুলো আমরা পরে আলোচনা করব। ডেল্টা বন্ড কাদের মধ্যে হয়? অনেক সময় দেখবে ওই জয়েন্টের পরীক্ষা বা এতে দেয় আর কি, আইআইটিজি বা জ্যাম, এই ধরনের পরীক্ষাগুলোতে দেয়। ডেল্টা বন্ডগুলো হয় হচ্ছে ডিএক্সওয়াই, এটা লিখে রাখো জাস্ট ফর ইনফরমেশন। ডিএক্সওয়াই অরবিটালের মধ্যে যখন ওভারল্যাপ হয় তখন ডেল্টা বন্ড হয়, ঠিক আছে। এইগুলো নিয়ে আমরা টিকচার পরে আঁকবো, এখন আর এগুলো নিয়ে মানে করবো না আর কি। তো এগুলো আছে আর কি, ঠিক আছে, লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। মানে আমি একটু দেখাই, হ্যাঁ। আচ্ছা, ডেল্টা বন্ডটা হচ্ছে এইরকম, ডিএক্সওয়াই, এটা তো ডিএক্সওয়াই, আর একটা ডিএক্সওয়াই এইরকম যদি হয়, তাহলে এই যে একটা সেন্টার, এই একটা সেন্টার, এইটা যদি আমরা জেড অ্যাক্সিস বলি, ঠিক আছে, তাহলে দেখো যে এইটা হচ্ছে কি, এটা একটা অ্যাক্সিস, এইটা একটা অ্যাক্সিস, তাহলে এইটা একটা অ্যাক্সিস, এইটা একটা অ্যাক্সিস, তাহলে এটা কি এক্স ওয়াই, তাহলে এটা ডিএক্স ওয়াই।
x1। তাহলে এবার দেখো এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে ইন্টারাকশন এদের মধ্যে এরকম পারপেন্ডিকুলার হয়, মানে এই প্লাসের সঙ্গে এই প্লাস, না এই মাইনাসের সঙ্গে এই মাইনাস। আচ্ছা পিছনে দুটোকে আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই, ইন্টারাকশনটা হয়ে গেল এখান থেকে এইটা এটার সঙ্গে এইটা, মানে দুটো ধরো পাখা তার ফ্যান দুটো এরকম ভাবে যদি পারপেন্ডিকুলার রাখা হয়, মানে কিরকম দেখো তো, এইরকম এইরকম, বুঝতে পারছো, ভিজুয়ালাইজ করতে পারছো চারটে এইরকম। এবার এদের মধ্যে হ্যাঁ স্যার। এরকম এদের মধ্যে ইন্টারাকশন, দ্যাট ইজ কল্ড ডেল্টা বন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা বন্ড, ডিএক্সওয়াই ডিএক্সওয়াই। ঠিক আছে, দেখেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এইবার আমরা করব হচ্ছে লুইস স্ট্রাকচার, মানে লুইস ডট মডেল। লুইস ডট স্ট্রাকচার, তার মানে বিজ্ঞানী লুইস এই কেমিক্যাল বন্ডিং এর বা কোভালেন্ট বন্ডিং এর কি ডেফিনিশন দিয়েছিল সেটা আমরা একটু ডিসকাস করে নেব। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তো কি করতে হবে দেখো, প্রথমত যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, মানে কোভালেন্ট বন্ড যেটা হয় সেটা কিরকম ভাবে হয়। তিনি বলছেন ধরো যে কোনো একটা কোভালেন্ট কম্পাউন্ড তুমি ধরো মনে করো ফ্লুরাইড ফ্লুরাইড দিলে, তাহলে ফ্লুরাইড আর একটা ফ্লুরাইড, দুটো ফ্লুরাইডের মধ্যে কোভালেন্ট বন্ড তুমি তৈরি করতে চাইছো। তো প্রত্যেকটা ফ্লুরাইডে কটা করে ইলেকট্রন আছে? 7টা। 7টা করে। এখানেও 7টা, এগুলোকে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো এই দুটো অ্যাটমের যদি অষ্টক পূর্ণ করতে হয়, মানে স্টেবল ইনার্ট গ্যাস কনফিগারেশন আনতে হয়, তাহলে তার কটা করে ইলেকট্রন দরকার? একটা করে। একটা করে ইলেকট্রন দরকার। তো একটা করে ইলেকট্রন সে তো বাইরে থেকে নিতে পারবে না, তাহলে তার সিস্টেম থেকেই নিতে হবে। তো তখন কি করা হয়, তখন হয় বলে কি, যেমন দুটো সিস্টেমে থাকে, বলে তুই আমার ইলেকট্রনটা নিয়ে আর আমি তোর ইলেকট্রনটা নিলাম, নিয়ে কি হলো মিউচুয়ালি শেয়ার করলাম, যাতে করে এই ইলেকট্রনটা ও নেবে, ও ইলেকট্রনটা ও নেবে, নিয়ে শেয়ার করে দুজনেরই 8টা ইলেকট্রন পূরণ করবে। মানে ব্যাপারটা কেমন হবে, ব্যাপারটা হবে হচ্ছে দুটো ফ্লোরিন অ্যাটম তাহলে কি হলো পাশাপাশি এলো, তারা কি করলো, তারা এর একটা ইলেকট্রন আর এর ইলেকট্রন শেয়ার করলো, আর বাকিগুলো তো যা ছিল তাই, যা ছিল তাই। তাহলে এবার করে এরা কি করবে, শেয়ার করবে। তাহলে কি হবে, এইটাকে আমি একটা সার্কেল দিয়ে দেখালাম আর এইটাকে একটা সার্কেল দিয়ে দেখালাম। এই যে দুটো সার্কেল হলো, এই দুটো সার্কেলের মধ্যে যে ইউনিয়নটা হলো, সেটা কমন জোন যেটা হলো, সেটা হচ্ছে কি শেয়ারিং ইলেকট্রন। তো এই শেয়ারিং ইলেকট্রন কটা আছে এখানে? শেয়ারিং ইলেকট্রন দুটো আছে। তাহলে দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, আর বাকি যেগুলো সেগুলো আমরা এইভাবে দেখিয়ে দেবো। তাহলে এখানে একটা F2 মলিকিউল তৈরি হলো, যার স্ট্রাকচার হচ্ছে এটা। তাহলে এই যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটাকে আমরা কি বলবো, কোভ্যালেন্ট বন্ড। বন্ড। তাহলে কোভালেন্ট বন্ডটা কিভাবে তৈরি হলো, বাই শেয়ারিং অফ ইলেকট্রনস। তাহলে শেয়ারিং অফ ইলেকট্রনস এর মাধ্যমে এটা তৈরি হলো। তাহলে এই যে শেয়ারিং অফ ইলেকট্রনস এর মাধ্যমে তৈরি হলো, এই যে স্ট্রাকচার তৈরি হলো, স্ট্রাকচারটা তৈরি করাটা আমাকে শিখতে হবে। তাহলে আমরা ফ্লোরিন দিল বলে আমরা খুব সহজে করে দিলাম। এবার যদি এর থেকে একটু আস্তে আস্তে কঠিনগুলো দেয়, তাহলে আমরা কি করব। তাহলে ইলেকট্রন ডট স্ট্রাকচারে আমরা প্রথমে এইটা জানলাম। এবার ইলেকট্রন এর অনেক মানে কথাবার্তা লেখা যেত, আমি আর লিখছি না, কারণ এগুলো জাস্ট স্ট্রাকচার আঁকতে পারলেই হলো, আঁকার মাধ্যমে শিখে যাবে, লেখালেখির অত বেশি দরকার হয় না, কারণ কোথাও চায় না। ব্যাপারটা হচ্ছে যে ধরো মনে করো তোমাকে H2O মলিকুলের বলা হলো যে লুইস ডট স্ট্রাকচার আঁকাতে, তাহলে তুমি কি করবে? তোমার পরীক্ষায় যখন দিল, ধরো মনে করো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোথাও যে H2O মলিকুলের লুইস ডট স্ট্রাকচার আঁকো, তাহলে লুইস ডট স্ট্রাকচার মানে আলটিমেটলি তোমার এই কোভ্যালেন্ট বন্ডগুলো দেখাতে হবে। তো সেটা আমি কিভাবে করব? তো সবসময় কি করবে, তুমি এই যে তিনটে ধরো এলিমেন্ট আছে, তো তিনটে এলিমেন্টকে তুমি এরকম সাজালে, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। দেখো এখানে কখনো
হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এগুলোকে বেন্ড, আমরা জানি H2 ভি শেপ, এই ভি শেপ টি শেপ এগুলো আঁকবে না। কারণ হচ্ছে লুইস কনসেপ্ট এটা যখন দিয়েছিল তখন এসব এই স্ট্রাকচার মানে জিওমেট্রি শেপ এগুলো নিয়ে কোনো কনসেপ্ট তৈরি হয়নি, তাহলে একদম প্লেন ছবি হবে। ঠিক আছে, তো এরকম লিনিয়ারলি পরপর বসিয়ে দেবে। আচ্ছা বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পরে এবার তুমি কি করবে, তুমি যে যার যটা ইলেকট্রন বসিয়ে দাও। তাহলে আমার টোটাল ইলেকট্রন ধরো অক্সিজেনের কটা? 6টা। 6টা। হাইড্রোজেনের কটা? দুটো। হাইড্রোজেন একটা। একটা করে, দুজনের দুটো। আচ্ছা তাহলে প্রথমে যেটা করতে হবে টোটাল ভ্যালেন্স ইলেকট্রনটাকে লিখে নিতে হবে। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন তাহলে কত হলো? অক্সিজেন 6টা প্লাস 2 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো? 8, তাই না? তাহলে তুমি এবার কি করবে, তুমি এই 6টা যে ইলেকট্রন আছে সেই 6টা ইলেকট্রনকে তুমি লিখবে, এটা হয়ে গেল। আর হাইড্রোজেনে একটা করে এই হবে। এবার দেখো তাহলে অক্সিজেনের কটা ইলেকট্রন দরকার? দুটো। দুটো দরকার। তাহলে হাইড্রোজেনের কটা দরকার? একটা। একটা দরকার, কারণ হাইড্রোজেন তার নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে হিলিয়াম, তাহলে আর একটা হলে হিলিয়াম হয়ে যাবে। তাহলে কি করবে, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে শেয়ারিং হবে। তাহলে ও বলবে কি তুমি আমার এই ইলেকট্রনটা নাও, এ বলবে ও ইলেকট্রন নাও, তাহলে ওর মধ্যে যে শেয়ারিংটা হবে সেটা এই রকম হবে না? আর এর সঙ্গে এটা এই রকম হবে। তাহলে এতে করে তোমার আলটিমেটলি কি রকম ছবি হচ্ছে? এইচ ও এইচ। কটা লোন পেয়ার পড়ে থাকলো, ইলেকট্রন কটা পড়ে থাকলো? দুটো, মানে দুটো পেয়ার। হ্যাঁ দুটো পেয়ার এরকম অক্সিজেনের মাথায় এইভাবে বসিয়ে দিতে হবে। হলো? তাহলে এটা কি হলো? H2O এর লুইস ডট স্ট্রাকচার। কিন্তু কখনো পরীক্ষার সময় এই রকম করে দেবে না, এই রকম করে দিও না যেন, কারণ অ্যাকচুয়াল স্ট্রাকচার তো এটা আমরা জানি, তাই না? এটা হচ্ছে জিওমেট্রি। এই জিওমেট্রি, এই যে ভি শেপ, তোমার পরীক্ষায় সঙ্গে সঙ্গে এরকম কোশ্চেন দিয়ে দেবে, তুমি এই ভি শেপ এইটা জানলে কি করে লুইস স্ট্রাকচারে, কারণ লুইস স্ট্রাকচার তো কখনো শেপ নিয়ে কোনো কথা বলেনি। তাই জন্য তোমাকে এই রকম ভাবে রিপ্রেজেন্ট করা যাবে না, জাস্ট লিনিয়ারলি পরপর বসিয়ে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা এবার ধরো 3 নাম্বার তোমার কোশ্চেন দিল, তাহলে আমরা প্র্যাকটিস করতে করতে ব্যাপারগুলোকে শিখবো। আচ্ছা 3 নাম্বার কোশ্চেন ধরো দিল তোমাকে, যে ধরো তুমি করো হচ্ছে ধরো একটা কোশ্চেন দিই, একটু আস্তে আমরা কঠিনের দিকে যাই। ধরো বলা হলো NH3। NH3 কি হবে? তাহলে নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। তাহলে এবার নাইট্রোজেনে কটা ইলেকট্রন? 7টা। এই ভুলভাল হয়ে গেছে। 5টা। 5টা। আচ্ছা টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আগে লিখে নিতে হবে, এটা আমাদের লিখে নিতে হবে উপরে। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত? নাইট্রোজেন কত? 5 প্লাস 3 ইন্টু 1, তাহলে কত হলো? 8। 8। 8 ইলেকট্রন। তাহলে 8 ইলেকট্রন হচ্ছে কিনা দেখে নিতে হবে। তাহলে 5টা হলো আর হাইড্রোজেনে একটা করে, তাহলে টোটাল 8টা হয়ে গেল। এবার বলো তাহলে হাইড্রোজেন একই রকম ভাবে কি করতে হবে? হিলিয়াম কনফিগারেশন হতে গেলে ওর থেকে একটা শেয়ার করতে হবে, এই হাইড্রোজেনের একটা শেয়ার করতে হবে, এই হাইড্রোজেনের একটা শেয়ার করতে হবে। তাহলে হাইড্রোজেনগুলোর ডুয়েট হয়ে গেল তো। তাহলে নাইট্রোজেনের কটা দরকার? নাইট্রোজেনের কটা কটা ছিল? নিজের 5টা ছিল, তাহলে আর কটা দরকার? 3টে। 3টে। তো প্রত্যেক হাইড্রোজেনের একটার সঙ্গে ওরা ও কি করবে, এরকম ভাবে মিউচুয়ালি তারা এরকম ভাবে করবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো এখান থেকে? এখান থেকে আমরা NH3 স্ট্রাকচার পাবো। তাহলে কটা ইলেকট্রন পড়ে থাকলো? দুটো। দুটো ইলেকট্রন এভাবে পড়ে থাকলো। তাহলে এটা হচ্ছে লুইস স্ট্রাকচার অফ NH3। ওকে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা ধরো এবার বলা হলো তোমার সায়ানাইড।
4 নম্বর বলা হলো সায়ানাইডের লুইস স্ট্রাকচার আঁকো। তাহলে সায়ানাইডের লুইস স্ট্রাকচার করলে কি করবে? কার্বন আর নাইট্রোজেন। আচ্ছা কার্বন, আচ্ছা টোটাল ভ্যালেন্স ইলেকট্রন তাহলে আমরা দেখে নিই। কত? কার্বন হচ্ছে কত? 4 প্লাস নাইট্রোজেন কটা? 5 তাহলে কত হয়? আচ্ছা Cn মাইনাস বলেছে, তাহলে একটা নেগেটিভ চার্জ মানে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন, সরি 1। তাহলে একটা ইলেকট্রন মানে টোটাল কটা হলো? 10 ইলেকট্রন। তাহলে এইখানে 10টা। টোটাল সিস্টেমে 10টা ইলেকট্রন আছে। তাহলে 10টা ইলেকট্রন যদি বসাতে হয়, তাহলে দেখো প্রথমে কার্বনের যে 4টে যদি আমি বসাই, তাহলে দেখো 1 2 3 4। আচ্ছা নাইট্রোজেনের কটা? 5টা। 5টা। 1, আচ্ছা ক্রস দিই, 1 2 3 4 5। আমি এইভাবে লিখছি, হ্যাঁ আমার সুবিধার্থে। আচ্ছা দেখো, তাহলে দেখো তোমার নাইট্রোজেনে 5টা আছে, মানে কটা দরকার তার? 3টে দরকার। 3টে দরকার। তাহলে 3টে যদি দরকার হয়, সে কি করবে? সে কি করবে? 3টে কোভ্যালেন্ট বন্ড করতে হবে। তাহলে 3টে কোভ্যালেন্ট বন্ড যদি করতে হয়, তাহলে দেখো এইখানে এই একটা এর সঙ্গে জোড় হবে, আর একটা এর সঙ্গে এই জোড় হলো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো আর একটা ইলেকট্রন যদি আমি এখান থেকে তুলে নিই, আমি পাশে লিখলাম, এখানে এখানে লিখি, তাহলে এই একটা ইলেকট্রন জোড় হলো। তাহলে নাইট্রোজেনের কটা হয়ে গেল? নাইট্রোজেনের কটা হয়ে গেল? 3টে। তিনটে আর 5টা ওর নিজের ছিল, তাহলে 8টা হয়ে গেল তো? হ্যাঁ 8টা হয়ে গেল। কিন্তু কার্বনের কটা হলো? 7টা। 7টা। এবার আমার টোটাল ইলেকট্রন ঘনত্ব কটা হয়েছে? 9টা। 9টা। তাহলে আমার একটা হাতে রয়েছে না এখন? হ্যাঁ টোটাল তো স্যার। 10টা। তাহলে একটা ইলেকট্রন আমি যদি এখানে দেখো অড ইলেকট্রন আছে, তাহলে এখানে যদি আমি একটু বসিয়ে দিই, তাহলে টোটাল 10টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে টোটাল যদি 10টা ইলেকট্রন হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমার স্ট্রাকচারটা কি হয়ে গেল? সি ট্রিপল বন্ড এন, তাহলে এখানে একটা, আর নাইট্রোজেনে আবার একটা লোন পেয়ার। তাহলে এই পুরোটা হলো, আর নেগেটিভ চার্জটা আছে বলে সেটা আমরা বাইরে এইভাবে দেখে দিই। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হয়ে গেল সায়ানাইড স্ট্রাকচার। 5 নম্বর, যদি তোমাকে বলা হলো H3O প্লাস, H3O প্লাস, হ্যাঁ বলো। স্যার বলছি কার্বনের যে সেকেন্ড যে ডট দিলেন সেটা তো নেগেটিভ চার্জের জন্য, তাহলে আমার মলিকিউলটা শুনতে পাচ্ছি আলাদা না, করে শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি, লিখতে হবে। কিছুই শুনতে পেলাম না। বলছি কার্বনের যে, হ্যালো কথা হ্যাঁ ভীষণ শোনা কেটে যাচ্ছে? যাচ্ছে, ভীষণ কেটে যাচ্ছে কথা, বলো বলো। বলছি হ্যাঁ স্যার, বলছি কার্বনের যে সেকেন্ড ইলেকট্রনটা দিলাম না, সেটা তো হুম, সে নেগেটিভ চার্জের জন্যই দেওয়া হলো। হ্যাঁ তো তারপরও আবার যে নেগেটিভ চার্জ, হ্যাঁ তার মানেই তো, সেটা কি ওই মানে ওই CS হ্যাঁ তার মানে তুমি একটা ইলেকট্রন দিলে বলেই তোর এক্সট্রা একটা ইলেকট্রন হয়ে গেল, ওই জন্য তো অ্যানায়ন হলো, বুঝতে পেরেছো? ওই একটা এক্সট্রা পরে বসালাম বলেই তো সিস্টেমটা অ্যানায়ন তৈরি হলো, এক্সট্রা একটা ইলেকট্রন বসানো হলো বলেই। আচ্ছা আচ্ছা H3O প্লাসে তাহলে একই রকম ভাবে এটা যদি হয়, তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে? কত? 6 প্লাস 3 ইন্টু 1, আর একটা প্লাস চার্জ, প্লাস হলে একটা বাদ যায়, তাহলে কত হবে? 8 ইলেকট্রন, তাই না? তাহলে হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো বসাও, কত হবে?
দেখো হাইড্রোজেন গুলোতে একটা করে বসিয়ে দাও, একটা করে বসিয়ে দাও, তাহলে হয়ে গেল 3টে। আচ্ছা এবার অক্সিজেনে তুমি দেখো এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে টোটাল 6টা বসাতে হবে। আর 3টে হয়ে গেল, আর 3টে তো এইরকম, 3টে এই টোটাল 6টা হলো, কিন্তু তার মধ্যে একটা পজিটিভ চার্জ, তাহলে একটা ইলেকট্রনকে আমরা কি করব, কমিয়ে দেবো তো, ফেলে দিতে তাহলে এই কমিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কমিয়ে যদি দিই, তারপরে এখানে দুটো ইলেকট্রন তোমাকে লিখতে হবে, তাহলে দুটো ইলেকট্রন আমরা এখানে লিখলাম, তাহলে হয়ে গেল 8টা ইলেকট্রন আমার হয়ে গেল। এবার কম্বিনেশন দেখতে হবে, তাহলে আমার এই একটা কম্বিনেশন হলো, এই একটা কম্বিনেশন হলো, এই একটা কম্বিনেশন হলো, ঠিক আছে। আর অক্সিজেনে কটা চাই, 8টা তো 3টে। টোটাল, আর 3টে দরকার, তার মানে পুরোটা এরকম ভাবে কম্বিনেশনে চলে এলো। তাহলে এইটা যদি হয়, তাহলে আলটিমেটলি কি ছবি পেলাম আমরা, H3O প্লাস। ওকে, লিখেছো? ওকে, এইটা কি হবে বলো, SO4 2 মাইনাস, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বলো, টোটাল ভ্যালেন্স 20 ইলেকট্রন কত, হ্যাঁ বলো, 20 6, হ্যাঁ 6 প্লাস 4টে অক্সিজেন আছে, তাহলে 4 ইন্টু কত হবে, 4 into 6 6, আর আর দুটো নেগেটিভ মানে 2 যোগ, তাহলে কত হলো, 24 আর 8 32 ইলেকট্রন হলো তো, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে সালফার, অক্সিজেন, 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 অক্সিজেন হয়ে গেল 4টে। আচ্ছা এবার ইলেকট্রনগুলো বসাও, ইলেকট্রনগুলো তাহলে সালফারে কটা ইলেকট্রন, 6টা 6টা, তাহলে সালফারের চারিদিকে আমি 6টা ইলেকট্রন এইভাবে, আচ্ছা এইভাবে লিখি, 6টা ইলেকট্রন, তাই তো, তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি আর কি, এইভাবে লিখলাম 6টা, হ্যাঁ। আচ্ছা এবার তুমি দেখো অক্সিজেনে কটা ইলেকট্রন, 6টা 6টা, ঠিক আছে, 6টা হলো। এটা হলো, এটা হলো, তাহলে দেখো, তাহলে 6টা যদি হয়, তাহলে এবার কি করবে দেখো, আর আর যে দুটো ইলেকট্রন আছে না, মানে তোমার সবগুলো তো ভ্যালেন্স ইলেকট্রন বসানো হলো, বসানোর পরে এই যে এখানে দুটো ইলেকট্রন এক্সট্রা রয়েছে অ্যানায়ন, তাই না, তাহলে অ্যানায়ন গুলো যেগুলো আছে সেগুলোকে যদি তোমাকে বসাতে বলা হয়, তাহলে তুমি কোথায় বসাবে, দেখো সালফার তো 6টা বন্ডই করতে পারবে ম্যাক্সিমাম, তাই তো, তাহলে ম্যাক্সিমাম 6টা বন্ড করতে পারবে মানে, তাহলে দেখো, তাহলে এইখানে এইটাও একটা বন্ড করতে পারবে, এখানে দুটো বন্ড করতে পারবে, ধরো এখানে একটা, মানে দু জায়গায় দুটো করে বন্ড করতে পারবে, এক জায়গায় একটা করে বন্ড করতে পারবে, তাই না, টোটাল তো 6টা বন্ড করতে পারবে। মানে সালফার, সালফার কেন 6টা বন্ড করতে পারবে জানো, সালফার হচ্ছে এক্সপ্যান্ডেড অক্টেট দেখায়, মানে সালফার মানে হচ্ছে যারা সেকেন্ড পিরিয়ডের নিচে আছে, মানে থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, তাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে না, হ্যাঁ তো ভ্যাকেন্ট ডি অরবিটাল যাদের থাকে তারা কিন্তু তোমার অক্টেটের বেশি দেখায়, এক্সপ্যান্ডেড অক্টেট দেখায়, আমরা এর পরে ওইগুলো নিয়ে পরের লেকচারে আমরা আলোচনা করবো আর কি। তো সালফার যেহেতু থার্ড পিরিয়ড এলিমেন্ট,
তারা কিন্তু এক্সপ্যান্ডেড অক্টেট দেখায়। তো এক্সপ্যান্ডেড অক্টেট মানে এরা যতগুলো ইলেকট্রন আছে ততগুলো ইলেকট্রনকে ব্যবহার করতে পারে। তো কি করবে তারা, তারা যেটা করবে সেটা হচ্ছে এইখানে দেখো এর এর কটা আছে, টোটাল 6টা ইলেকট্রন আছে। তো আচ্ছা, এখানে 6টা ইলেকট্রন আছে, এখানে 2টো ইলেকট্রন আছে, তাহলে এর যেগুলো হচ্ছে সেগুলো আমরা করে দিই। তাহলে দেখো এইখানে যদি এই রকম কম্বিনেশন হয়, এটা এই, এখানে আছে এই কম্বিনেশন যদি হয়, এই দুজন অক্টেট হয়ে গেল, হলো কি না? কারণ সেকেন্ড পিরিয়ড এলিমেন্টগুলো তো অক্টেট দেখায়, তো সেকেন্ড পিরিয়ড এলিমেন্টগুলো অক্টেট যদি দেখায়, তারা 8টা হয়ে গেল এখানে, তার মানে এখানে 2টো ওভারল্যাপ হয়েছে। আচ্ছা, এইবার এইখানে দেখো 2টো নেগেটিভ চার্জ তুমি কি করবে, দেখো এখানে কটা হচ্ছে, একটা করে বন্ড যদি হয় তাহলে 6 আর 1 7, এরও হচ্ছে 6 নিজের ছিল, আর একটা বন্ড যদি হয় 7, তাহলে এই 2টো নেগেটিভ চার্জ তোমাকে এই 2 জায়গায় বসাতে হবে, এখানে একটা আর এখানে একটা। তাহলে কি হলো, তোমার এইখান থেকে এই একটা কম্বিনেশন হলো, আর এইখান থেকে এই একটা কম্বিনেশন হলো, এই একটা কম্বিনেশন হলো। আর এবার সালফারের কি হলো, সালফারের 6টা বন্ড মানে 12টা তোমার ওভারল্যাপ হবে, তার মানে এখান থেকে শুরু করে এইরকম, ঠিক আছে? তাহলে টোটাল এখানে কি দাঁড়ালো, এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম, সালফার, তাহলে এই একটা সিঙ্গেল বন্ড, এই একটা সিঙ্গেল বন্ড, আর এদিকে 2টো ওভারল্যাপ হয়েছে মানে 2টো ডাবল বন্ড, একটা অক্সিজেন, একটা অক্সিজেন, একটা অক্সিজেন, একটা অক্সিজেন। ইলেকট্রন দুটো কোথায় অ্যাড করেছি, কোন দুটো অক্সিজেন? ওই উপরেরটাই আর নিচেরটাই। সিঙ্গেল বন্ডে। তাহলে সেখানে তোমার নেগেটিভ চার্জগুলো এখানে বসাতে পারো, বা থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে বসাতে পারো। তাহলে কটা করে ইলেকট্রন এক্সট্রা রয়ে গেল? দুটো। হ্যাঁ, ইলেকট্রনগুলো আমরা লাস্টেই বসাবো, কারণ আমাদের এখানে ওটা দরকার নেই, ফর্মাল চার্জ যখন বলবো তখন। আচ্ছা, তাহলে কটা করে ইলেকট্রন, এখানে কটা করে ইলেকট্রন এক্সট্রা রইলো? 2টো করে ইলেকট্রন পেয়ার, এখানে 2টো করে ইলেকট্রন পেয়ার, আর এখানে কটা করে? 6টা না? একটা করে তো শেয়ারিং হয়ে গেছে, আর বাকি তো 6টা রয়েছে পড়ে, এখানেও তাই। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আর একটা করলে আরো বেশি ক্লিয়ার হবে। ClO4 মাইনাস। আচ্ছা, সেন্ট্রাল অ্যাটম কি আছে এখানে? সিএল। Cl কোন পিরিয়ড এলিমেন্ট, কোন পিরিয়ড এলিমেন্ট বলো? থার্ড পিরিয়ড। থার্ড পিরিয়ডে ভ্যাকেন্ট 3D থাকে না? হ্যাঁ স্যার। তাহলে এক্সপ্যান্ডেড অক্টেট দেখাবে, কারণ এখানে অনেকগুলো অক্সিজেন রয়েছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের প্রথমে আমি কাউন্ট করে নিই, ভ্যালেন্স ইলেকট্রনস, টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস সেটা কত হচ্ছে, 7 প্লাস 4 ইন্টু 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 32। তো 32। আচ্ছা, এবার দেখো একই রকম ভাবে আমরা যদি করি ব্যাপারটাকে, দেখো Cl 4টে অক্সিজেন আছে, 4টে অক্সিজেন। আচ্ছা, Cl এর কটা ইলেকট্রন বসাবো? 7টা। এই, তাই তো? আচ্ছা, এবার অক্সিজেনে কটা? 6টা। এই হয়ে গেল 6টা। এবার দেখো, তাহলে এবার ক্লোরিন 7টা বন্ড করবে, তার 7টা ইলেকট্রন দিয়ে, তাহলে 7টা বন্ড যদি করে, তাহলে এখানে একটা ওভারল্যাপ হবে, এইভাবে দেখাতে পারো। আচ্ছা, এখানে কটা ওভারল্যাপ হবে? দুটো করে। 2টো করে। এইখানে একটা, এইভাবে দুটো। এখানে 2টো, আর এখানেও 2টো।
ওকে, তাহলে এর হয়ে গেল এক্সপ্যান্ডেড অক্টেট, 7টায় ইনভলভ হয়ে গেল। এতে করে যেটা হলো, এবার অক্সিজেনের দেখো তো কার অক্টেট ফিল হয়েছে? অক্টেট ফিল কার কার হয়েছে? ওই তিনটে তিনটে অক্সিজেনের হয়েছে। উপরেরটা হয় না। হ্যাঁ, উপরেরটার হয়নি। তো উপরের কটা হয়েছে? উপরেরটার একটা বাকি আছে। হ্যাঁ, তাহলে 7টা হয়েছে। তাহলে 7টা অক্টেট দরকার, কিন্তু আমার টোটাল ইলেকট্রন বসিয়েছি কটা দেখো তো এখানে? একত্রিশটা বসানো হয়েছে, আরেকটা হবে হ্যাঁ, মানে তাহলে বসাতে হবে। আরেকটা ইলেকট্রন কোথায় বসাবো? যেখানে যেখানে কম আছে সেখানে বসিয়ে দিতে হবে। ওই যে যেটা সিঙ্গেল বন্ড করেছে হ্যাঁ, অক্সিজেনটা। হ্যাঁ, তাহলে ওখানে বসিয়ে দিলাম। তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে ওই একটা ইলেকট্রন নেওয়ার জন্য নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে আলটিমেটলি আমাদের পিকচারটা কিরকম হবে? Cl ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, আর এটা সিঙ্গেল বন্ড, এটা তৈরি হবে, আর মাথায় একটা মাইনাস তৈরি হবে। আচ্ছা, এবার কটা করে ইলেকট্রন এক্সট্রা পড়ে রয়েছে লোন পেয়ার হিসেবে? উপরেরটার কটা? 6টা। ঠিক আছে? হ্যাঁ স্যার। SO2 বলো, SO2 তে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে? 18। তাহলে 18টা ইলেকট্রন আছে টোটাল, তাই তো? তাহলে সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফারে কি আছে? 2 4টে 6টা হয়ে গেল, আর অক্সিজেনেও 6টা হয়ে গেল, এখানেও 6টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার বলো কি হবে? এইখানে এই জায়গাটা এর কম্বিনেশন হলো, এইখানে এর কম্বিনেশন হলো, অক্সিজেনের অক্টেট হয়ে গেল তো? হ্যাঁ স্যার। এদিকে এ একটা কম্বিনেশন হলো, এ একটা কম্বিনেশন হলো। এটা তো নিউট্রাল স্পিসিস, তাহলে অ্যানায়নের কোনো প্রশ্ন নেই। তাহলে এবার দেখো, তাহলে এই তো হয়ে গেল অক্সিজেনের অক্টেট। আর সালফারে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 অক্টেট হয়ে গেল। এ চাই আরো যদি অক্সিজেন থাকতো, তাহলে অক্টেট এক্সপ্যান্ডেড অক্টেট তৈরি করতে পারতো, কারণ আরো দুটো এক্সট্রা ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তার ফুলফিল হয়ে গেল। তাহলে আলটিমেটলি পিকচার কি হবে? আরেকটা পিকচার কি হবে? তাহলে কি হলো? এই হলো, এই হলো, আর এখানে দুটো ইলেকট্রন থাকবে। ওকে, হ্যাঁ স্যার। অক্সিজেনের 4টে করে আছে, দিতে হবে না? হ্যাঁ দিতে হবে, দিয়ে দাও, ওটা বসিয়ে দাও, ভুলে গেছি তো, অবশ্যই দিতে হবে। ঠিক আছে, লিখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, ICl2 প্লাস টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা? 7 প্লাস 2 ইন্টু 7 প্লাস একটা একটা পজিটিভ, তাহলে -1। তাহলে কত হলো? 20। 20। হ্যাঁ, তাহলে এবার তুমি কি করবে? তাহলে এবার আয়োডিন ক্লোরিন ক্লোরিন, তাহলে আয়োডিন ক্লোরিন ক্লোরিন, তাহলে আয়োডিনের, তাহলে এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, এই দুটো, তাহলে কটা হলো? 6টা হলো, 7টা তো টোটাল। তাহলে আর একটা বসাতে হতো এখানে, কিন্তু এই পজিটিভ চার্জের জন্য একটা আমরা কমিয়ে দিলাম, তাহলে 7টা থেকে একটা বাদ দিলে কটা হলো? 6টা হলো। আচ্ছা, আর ক্লোরিনে
একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এদিকেও তাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। তাহলে ক্লোরিনের অক্টেট করার দরকার, তাহলে এই হয়ে গেল অক্টেট, এটারও দরকার, এই হয়ে গেল অক্টেট, আর এর হয়ে গেল, এই হয়ে গেল অক্টেট। তাহলে কি হলো আলটিমেটলি? Cl। তাহলে কটা পড়ে থাকলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এদিকেও তাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আর আয়োডিনে কটা পড়ে থাকলো? 4টে। আর ওভারঅল নেগেটিভ পজিটিভ ইলেকট্রন কমিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, হোমওয়ার্ক দেবো নাকি? দেখো হোমওয়ার্ক লেখো, SO3 2 মাইনাস OCN মাইনাস, হ্যাঁ, তারপর SCN মাইনাস, ঠিক আছে, SCN মাইনাস, PO4 3 মাইনাস, PH4 মাইনাস। থাকবে, এগুলো পারবে তো? স্যার এটা ওসিএন মাইনাস দিয়েছে। OCN, হ্যাঁ, সায়ানেট, আর পরে একটা থায়োসায়ানেট। ওকে, হ্যাঁ স্যার। পারবে তো এগুলো করতে? ট্রাই করবে তো? হ্যাঁ স্যার। তাহলে আজকে এগুলো হোমওয়ার্ক থাকবে, আর আগের দিনের আগের কালারের কোশ্চেনগুলো এগুলো করবে, করে আমাকে সাবমিট করবে। আজকে খুব একটা এগোলো না, যাই হোক। তাহলে আমরা এখানে আজকে ছাড়ছি, নেক্সট দিন আমরা আবার এখান থেকে কন্টিনিউ করব। খুব ইম্পর্টেন্ট ক্লাস, কেমিক্যাল কোভ্যালেন্ট বন্ডিংয়ে অনেক কিছু বলার আছে, এটা বেশ অনেকটাই আলোচনা হবে এর মধ্যে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যখন এরপরে যাবে সেখানে আসে। হ্যাঁ, কেমিক্যাল বন্ডিং ভীষণ ইম্পর্টেন্ট, আর একাডেমিকে তো তোমাদের পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা তো আছেই, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা এরপরে এখান থেকে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।